তো আজকে আমরা প্রথমে কি ঘটনা শুনবো তোমার কাছ থেকে? ওর সাথে আমার আলাপ হয় একটা ডান্স প্রোগ্রামে গিয়ে। দিদি, আমার একটা খুব ট্রমাটাইজ লাইফের মধ্যে দিয়ে আমি গেছি। ঠিক রাত্রি 12টা কি 12:30 এরকম হবে, বিছানায় শুয়েছে, ফোনে কারোর সাথে কথা বলছিল। ফোনের মধ্যে শুনতে পাচ্ছে একটা অন্য রকম গলার আওয়াজ, মানে পাশ থেকে না শুনতে পাচ্ছে একটা দেখতে পাচ্ছে চাদরের তলা দিয়ে কেউ ওর থাই, কোমর, পিঠ সেখানে কিরকম ভাবে জানি টাচ করছে, যেটা ঠিক ইরিটেটেড লেগেছে ওর। হঠাৎ ও মনে করছে ওর নাম ধরেই ঘরের মধ্যে থেকে কেউ ডাকছে, প্রিয়াসটা, ছেলের গলা। কিছুক্ষণ পরে শুনছে দরজার মধ্যে নক হচ্ছে, টক টক টক। এবং সেদিনকে রাত্রিবেলা কি বলবো, দুঃখজনক ঘটনা হয়েছে। ও দেখতে পাচ্ছে অটোমেটিক চাদরটা যে ও টেনে বসে আছে, ও চাদরটাকে পায়ের দিক দিয়ে টেনে নিচ্ছে, এবং ও যত চাদরটা টানছে নিজের গায়ে, ওর মধ্যে ততই ওর পা ধরে কেউ টান মারছে, পা কেউ চেপে ধরছে, মানে মুড়িয়ে দিচ্ছে এরকম কিছু। মানে ওর এমন অবস্থা হয়েছে যে মুখ দিয়ে আওয়াজ করবে, মুখ দিয়ে আওয়াজ বার করতে পারছে না। ও যখন উঠতে যাচ্ছে না, বিছানা থেকে উঠতে পারছে না, মনে হচ্ছে ওকে কেউ শারীরিক। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যা আপনাদের অন্তরাত্মাকে রীতিমতো কাঁপিয়ে দেবে। একটা অসম্ভব চাপা আতঙ্ক, ভয় আর অসহায়তা প্রত্যেকটা মুহূর্তে আপনারা ধীরে ধীরে অনুভব করবেন। এই ঘটনাটা শোনার পর হয়তো আজকের রাতটা আর আগের মতো স্বাভাবিক থাকবে না। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন সায়নী মিত্র। মর্মান্তিক ভয়ঙ্কর একটা ঘটনা আজকের এপিসোডে সে আমাদের সামনে তুলে ধরেছে। সব মিলিয়ে বলতেই পারি আজকের রাতটা আপনাদের জন্য হতে চলেছে মারাত্মক রকমের ভয়ঙ্কর। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সায়নী, ফাইনালি ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন আছো বলো? খুবই ভালো আছি, আর এই গরমে ভগবান যেরকম রেখেছেন আছি। তোমার কি খবর বলো? আমিও ভীষণ ভালো আছি, সেম, এই গরমে পিওর বয়েলড। তো তোমার সাথে আমার গত নভেম্বর থেকে কথা হচ্ছে। এর মাঝে আমি তোমার কাছ থেকে অনেক ঘটনা শুনেছি, অনলাইনে যেমন শুনেছি, অফলাইনেও তুমি আমার পার্সোনালি প্রচুর ঘটনা শুনিয়েছো। বাট কোনো না কোনো কারণে আমাদের শ্যুটটা হয়ে ওঠেনি। বাট ফাইনালি আজকে তুমি এসেছো, কেমন লাগছে বলো গল্পওয়ালায় এসে? খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। ওকে, মোস্ট ওয়েলকাম। তো আজকে আমরা প্রথমে কি ঘটনা শুনবো তোমার কাছ থেকে? হ্যাঁ, প্রথমে আমি যে ঘটনাটা বলছি তার আগে আমি একটা ছোট্ট ইন্ট্রো দিই। সেটা হচ্ছে, দেখো, আমাদের দুনিয়াতে পথ চলতিতে আমাদের অনেক ধরনের মানুষের সাথে আমাদের ইন্টারাকশন হয়। সেই মানুষটি অপরের প্রান্তে যিনি রয়েছে তার সঙ্গে যতক্ষণ না আমি মিশবো বা তুমি যতক্ষণ না ইন্টারাকশন করবে, তুমি জানতে পারছো না সে ভালো না মন্দ। একদম। আর এই দুনিয়ায় থাকতে গিয়ে, মানে একটা অশান্ত পরিবেশে আমরা বসবাস করছি। তার চাইতে বড় কথা, আমি যেটা মনে করি, বিং আ গার্ল, একটা মেয়ের কিন্তু শত্রু একটা মেয়েই হয় বেশি, যতটা না ছেলে না হবে। এটা আমার ধারণা, আমি জানি না তুমি এটা সহমত হবে না, কিনা। আমি
আমি এটা কারণ মানি, এই একটি জিনিসটা দেখেওছি। মেয়ের শত্রু কিন্তু এটি ছেলে খুব কম, আমি জানি না, কিন্তু মেয়েই বেশি হয়। আজকে যে ঘটনাটা, ওর সাথে আমার আলাপ হয় একটা ডান্স প্রোগ্রামে গিয়ে। আমার লাস্ট প্রোগ্রাম ছিল রথীন্দ্র মঞ্চতে আমার। তো ওখানে গিয়ে ওর সাথে আমার আলাপ হয়। ও আমার বিভিন্ন পডকাস্ট আমাকে দেখে আর কি বলছে, দিদি আমি তোমাকে দেখেছি, এরকম নিজে আলাপ করে আমারও ভালো লাগে। বলে, দিদি আমার একটা খুব ট্রমাটাইজ লাইফের মধ্যে দিয়ে আমি গেছি, তোমাকে আচ্ছা, আমি এটা সেটা- তোমার ওই বন্ধুর বন্ধু, সাথেই ঘটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ওর নাম হচ্ছে প্রিয়াসনা। আচ্ছা, এবার আমি ঘটনাটা কি তুমি একটু বলো, তাহলে কি বলছে, হ্যাঁ দিদি আমি সময় করে তোমাকে আমি বলবো। যখন শুনছি না, শোনার পরে আমার নিজেরই গায়ে কীরকম কাটা দিয়ে উঠছিল। কেন, এবার আমি ডিটেলসে যাচ্ছি ঘটনাটা কি হয়েছে। ও অ্যাকচুয়ালি ওর বাবা মার একটি সন্তান, এবং ও হচ্ছে মানত করে ওকে পেয়েছে। মানত মানে ওর বাবা মার অনেক দিন হয়ই, মানে ওরা সন্তানের মুখ দেখেনি অনেক দিন ধরে, ওদের বিয়ে হয়ে গেছে অনেক বছর হয় বাবা মার, কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। তো বড় কাছারির নাম আমরা সবাই শুনেছি। ওখানে গিয়ে ওর মা মানত করে, বাবা মা দুজনেই। তো পরের বছরেই নাকি ও আসে, এই হচ্ছে ব্যাপার। তো বড় কাছারির প্রতি আর কি ওদের সবারই খুব একটা অনেক মানে ভীষণ ভক্তি, কিন্তু ও কিন্তু ছিল টোটালি নাস্তিক টাইপের। ও ভগবান টগবান, ও ঠিক আছে ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু বলে না, ভগবান এমন ওকে জায়গায়, মানে কি বলবো, ও আটকে গেছিল, সেখান থেকে যদি ভগবান না থাকতো তাহলে হয়তো ওর বেঁচে ফিরে আসাটা খুব মুশকিল ছিল। ও বর্ন অ্যান্ড বট আপ, সত্যি কথা বলতে করে বাবা মাকে খুব একটা পায়নি। ওর ঘরের যিনি দেখাশোনা করতো ওদের সাথেই ওর বেড়ে ওঠা, ঘরের মেয়েদের সাথে। বাবা মা হচ্ছে ভীষণই বিজি, মানে যে যার নিজের চাকরি, মানে ওর মা হচ্ছে স্কুল টিচার, ওর বাবা কোনো একটা জায়গায় সরকারি চাকরি করে, এটা আমি খুব একটা ভালো বলতে পারছি না। তো বাবা মা দুজনেই খুব বিজি থাকতেন। এবার ছোটোবেলা থেকেই কিন্তু ওর বাবা মার সাথে খুব একটা র্যাপো নেই। ও যাও ছোটোবেলায় একটু বেরো হয়েছে, কলেজ থেকে কিন্তু টোটালি আলাদা একটা ফ্ল্যাটে। ওর ফ্ল্যাট যে ফ্ল্যাটেও থাকে সেটা হচ্ছে রুবিতে থাকে, ওখানেও আলাদা থাকে, ওর বাবা মা আলাদা জায়গায় থাকে। ওখানে যায়, ওরকম ঘরে একটি রান্নার একজন আছে, দেখাশোনা করে, ও কেয়ারটেকার একজন আছে, এরকম। তো ওর একটি মেয়ের সাথে সম্ভবত, খুব সম্ভবত এই নাচের বা কিছু একটা কারণে একটি মেয়ের সাথে আলাপ হয় ওভার দ্য ফেসবুক আলাপ হয়েছে। এবং ফেসবুক মানে খুব ভালো র্যাপো হয় না, আমাদের সাথে হঠাৎ কথা বলতে একটি অচেনা মানুষের সাথে দেখা গেল, আমাদের মনের খুব মাইন্ডের খুব মিল খাচ্ছে, তো তার সাথে ওরকমই একটার খুব ভালো র্যাপো হয়ে যায়। তা ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, ফোন নাম্বারটা আমার এক্সচেঞ্জ হয়। তা একদিন আমারই যে বন্ধুর প্রিয়াসনা, ও মেয়েটিকে ডাকে। মেয়েটির নাম ছিল সুশ্বেতা সামথিং, আমাকে বলেছিল ওর নাম, যাই হোক। মেয়েটিকে ডাকে, মেয়েটি আসে ফ্ল্যাটে, যেরকম বলেছিল বাবা মা থাকতো না, ও আর ওর যে কেয়ারটেকার দিদি সেই থাকতো। তা প্রায় আসতো মেয়েটি, এবং ও না খুব, বলে না, কাছের লোককে না পেলে ও খুব একাকিত্বতে ভুগতো, মানে কাউকে নিজের কষ্ট দুঃখ যে শেয়ার করবে সেটাও সেরকম কাউকে পেত না। তার থেকেও বড় কথা ছিল, একটি ছেলের সাথে ওর এক সম্পর্ক ছিল, মানে লং ডিস্টেন্সের সম্পর্ক, সেটাও ধোঁকা খায়। মানে ছেলেটির অন্যরকম মেন্টালিটি ছিল, ঠিক আছে, মানে ওকে অ্যাকচুয়ালি ভালোবাসতো না। তো এইটাও সব কিছু প্রায় বলতে গেলে যা হয় ওই মেয়েটির সাথে শেয়ার করে ওর ফেসবুক যে ফ্রেন্ড। তা মেয়েটি বলে যে, দেখ আমি তো আছি, তুই চিন্তা করিস না, তো যা দুঃখ কষ্ট তুই আমার সাথে শেয়ার করতে পারবি, কোনো অসুবিধা নেই। তো মেয়েটি ওর খুব ভালো বন্ধু হয়ে যায়, মানে ওর এভরিথিং, মানে A to Z, যেটা হয়তো বাবা মাও জানে না মেয়েটি জানতো। এবং সব কিছু, মানে ও যেখানে যেত, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কিভাবে শুচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, পাই টু পাই, মানে ওই মেয়েটা জানে। আচ্ছা, ঠিক আছে, মানে কাইন্ড অফ বডিগার্ডও তুমি বলতে পারো, মানে এরকম আর কি হয়ে গেছিল, ছায়া সঙ্গী। পুরো ছায়া সঙ্গী। হ্যাঁ। তো একদিন ওরা এরকম বাইরে শপিং মলে কোথাও বেড়াতে গেছে, খাওয়া দাওয়া করেছে। সেদিনকে মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে, ফার্স্ট যেদিনকে বাড়িতে আসে। তো দেখে টেকে অনেকক্ষণ, সেদিনকে রাত্রে মেয়েটি থেকেও যায়, মানে আচ্ছা। পিয়াসনার ফ্ল্যাটে থেকেও যায়। তা পরের দিন যখন গেছে, গিয়ে বলছে ঠিক আছে তুই কিন্তু আবার আসিস। বলছে হ্যাঁ আমি আসবো। এবার পরের দিন যখন এসছে, ওর বাড়ি থেকে মনে হয় খুব সম্ভবত কিছু রান্না করে নিয়ে এসেছিল। হ্যাঁ, আর ও না ঘরের রান্না খেতে খুব ভালোবাসতো। আচ্ছা, মানে নিজের মায়ের হাতের রান্না তো পারেনি, মানে বলতে গেলে পাইনি, কোন ছোটোবেলায় খেয়েছে তাও ওর মনে নেই, মানে এরকম ব্যাপার। কারণ ওর মা সকাল হলে দেখা যেত সে স্কুলে বেরিয়ে যাচ্ছে, সে ব্যস্ত, বাবা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ওর বাবা মা থেকেও নেই যাকে আমি বলবো। তা ও নিয়ে এসছে, খাবারটা দেখে ও খুশি হলো। যখন ওর বন্ধু বলছে যেটা আমার মার হাতের রান্না, তখন ও বলছে ও তাই, কাকিমা রান্না করে দিয়েছে, দে 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 আমি খাবো। ওর কাকিমা মানে সে তো মায়ের মতনই হলো। তো খাবারটা না খেয়েছে, বিকেলবেলা ঘুরেছে টুরেছে, আশপাশটা গিয়েছে, বন্ধুটা চলে গেছে।
ঠিক রাত্রি 12টা কি 12:30 এরকম হবে, ও বিছানায় শুয়েছে, ফোনে কারোর সাথেও কথা বলছিল। ফোনের মধ্যে শুনতে পাচ্ছে একটা অন্য রকম গলার আওয়াজ, মানে অস্পষ্ট কিন্তু একটা বিদঘুটে একটা আওয়াজ। এবার ও না ফোনটাকে বলছে, হ্যালো হ্যালো, তুই কি ওই পারে, তুই কি ওই পারে, ওই বন্ধুটার সাথে না, অন্য কারোর সাথেও কথা বলছিল। ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ে। রাত্রি তখন 1:30 কি 2টো এরকম হবে। ও দেখতে পাচ্ছে চাদরের তলা দিয়ে কেউ ওর থাই, কোমর, পিঠ, যেসব জায়গা, মানে আমি যেটা বলবো গোপনস্থান, সেখানে কীরকমভাবে জানি মানে টাচ করছে, যেটা ঠিক ইরিটেটেড লেগেছে ওর। কেন রুমে তো ওই একা শুয়েছিল বেডরুমে, আর তো কেউ নেই। আর যে কেয়ারটেকার দিদি, সে কিন্তু পাশের ঘরে থাকতো। ওনার লাফ দিয়ে উঠে পড়েছে, চাদরটা সরিয়েছে, দেখছে হাঁটুর কাছ থেকে বড় নখের একটা আঁচড়। ও মনে করলো আঁচড়টা আমার কখন লাগলো, আর প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা। হ্যাঁ, ওনা চিৎকার করে কেয়ারটেকার দিদিকে ডেকেছে, বলে শোনো, এখানে কি বিড়াল এসছিল? তখন বলছে, বিড়াল ঢুকবে কোথা থেকে, সব জানলা দরজা তো দেওয়া। না, আমাকে এরকম আঁচড় মারলো কে? দেখো, তোমার ঘুমের মধ্যে তুমি কিছু করেছো, এখানে আমি তো পাশের ঘরে রয়েছি, এখানে আর কে ঢুকবে, এখানে তুমি আর আমি। কি বলবে না বলবে, ও আবার যেই কি সেই গায়ে চাদরটা দিয়ে কিন্তু শুয়ে পড়েছে, শুয়ে পড়ে চলে গেছে, পাশের ঘরে কেয়ারটাকে দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে চোখ মেলেছে, দেখতে পাচ্ছে মনে হচ্ছে এটা কালো ছায়ার মতন। ও না একবার এই পাশ থেকে যাচ্ছে, এই পাশ থেকে যাচ্ছে, ও কিন্তু শুয়ে ওটা ফিল করতে পারছে। ঘর অন্ধকার ছিল, ঘর অন্ধকার ছিল। ওকে। কেউ ডান দিক দিয়ে যাচ্ছে, কেউ বাঁ দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কাচের জানলা, বাইরে পূর্ণিমার মানে চাঁদের আলোটা পড়ছে, জানলাটা দেওয়া, কিন্তু বাইরে থেকে আলোটা তো আমি দেখতে পাচ্ছি, ওই আলোতেও দেখতে পাচ্ছে, ফোকাস করেছে, এখান থেকে কিছু একটা ছায়ামূর্তির ঘরের মধ্যে দিয়ে যাতায়াত করছে, অ্যান্ড দ্যাট ইজ মেল ফিগার। ওকে। ওনার সারা রাত্রি কিন্তু আর ঘুমায়নি, ওই চাদরটা টেনে নিয়ে এইভাবে বসেছিল। ওই শুরু হলো ফার্স্ট, যেটা বলবো ওর ভিতরে যেটা বলে অস্বস্তিকর, এবং যেটাও বলেও বাবা মাকে বোঝাতে পারছিল না। এটা তো গেল ফার্স্ট স্টেজ। সেকেন্ড দিন ও কলেজে গেছিল, কিছু একটা ওর কাজ ছিল, টিচারের কাছ থেকে কিছু নেওয়ার হবে বা কিছু হবে, সেজন্য গেছে। কলেজে গেছে, ফাইলটা নিয়েছে, নিয়ে ও ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে যখন গেছে, লেডিজ ওয়াশরুমে কি লেডিজই থাকবে, এবার যখন গেছে না, ওয়াশরুমটা ফাঁকাই ছিল, ওর বন্ধুরা বাইরে ওয়েট করছিল, আর ও ওয়াশরুমে গেছে। আর তুই ফাইলটা ধর, তুই দাঁড়া, আমি আসছি। হুট করে দেখছে ও বেরোতে যাচ্ছে ওয়াশরুম থেকে, ও বেরোতে পারছে না। হ্যাঁ, ওনার ডাকছে, এই তোরা কেউ বাড়ি থেকে দরজা দিয়েছিস, তোর বাড়ি থেকে কেউ দরজা দিয়েছিস? পাশ থেকে না শুনতে পাচ্ছে একটা মানে এরকম একটা আওয়াজ। ওনা এবং মানে যে ডাকবে কাউকে, সেটা ও তখন আর পারছিল না, মানে যা করার আগে ও বিকট, যখন দেখছে না কারো আওয়াজ পাচ্ছে না, কোনো চেনা মানুষের কোনো আওয়াজ পাচ্ছে না, ওনা বুঝতে পারছে না যে ও কী করবে। ওর মনে হচ্ছে ওয়াশরুমের ভিতরেই কেউ রয়েছে, যাকেও দেখতে পাচ্ছে না। ওনা থাকতে না পেরে ও দরজা ধাক্কাচ্ছে, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। তো চিৎকার শুনেও একজন এসছে ভিতরে, কী রে, তুই এরকম, দরজা তো খোলাই রয়েছে, তুই ভিতর থেকে তো আটকে রেখেছিস। ওনার টান মেরেছে, দরজাটা খুলে গেছে। তুই তো ভিতর থেকে আটকে রেখে তুই দরজা খুল বলছিস? বললাম না, দেখ, তখন প্রিয়াসনা বলছে, আমি ছিটকানি খুলেই রেখেছিলাম, আমি দরজা খুলতে পারছিলাম না, মনে হচ্ছে ওকে বাইরে থেকে দরজা আমার দিয়ে রেখেছে। বলে দিনের বেলা তোর মাথা গেছে, চল, বলে বেরিয়ে গেছে। এবার কি, যার সাথে যেটা হয় সে তো সেটা বোঝে। হ্যাঁ, আমি তো ব্যাখ্যা দিতে পারছি না সেইভাবে। একদমই তাই। তারপরে কি হচ্ছে, ও ওখান থেকে বেরিয়েছে, বেরিয়ে না ও সারা শরীরে ঘাম। দিনটা ছিল যতদূর সময় আমাকে বলেছিল শীতকাল, তো যেভাবে সোয়েট করছিল, ও মনে হচ্ছিল এই জুন মাসের মনে হয় গরম, মানে এতটা ও সোয়েট করছিল, মানে এতটাই ও ভয় পেয়েছিল। ঠিক আছে, এবার ওখান থেকে ওর মনে হয় কিছু একটা গ্রুপ স্টাডি বা কিছু একটা করার ব্যাপার ছিল, ও সেখানে আর যায়নি।
ও একটা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল, একটা লং একটা পরীক্ষার ব্যাপারের জন্য। ও যায়নি, বলছে কি আমি না বাড়ি যাব, এ বলে ও বাড়ি চলে এসছে, রুবির যে ফ্ল্যাট সেখানে চলে এসছে। চলে এসে বাড়িতে ঢুকেছে, এবার কেয়ারটেকার দিদি বলছে কিছু খেতে দেবো, বলে না আমি কিছু খাবো না। কিছুক্ষণের মধ্যে ওই মেয়েটি ফোন করেছে, মানে যার সাথে ওর ফেসবুকের থ্রু আলাপ হয়েছিল। কিরে তুই বাড়িতে আছিস? ও বলছে হ্যাঁ আমি বাড়িতেই আছি। বলে এই আমি তাহলে আসছি। বলে হ্যাঁ আয় তো, আমার না তোর সাথে দরকার আছে। ওই মেয়েটাকে ডেকে নেয়, মেয়েটা বাড়িতে এসছে। এবার মেয়েটাকে না হোল ইনসিডেন্টটা বলে, জানিস এই 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 হচ্ছে। তখন বলছে না রে, এটা তো দুঃস্বপ্ন, তুই রাতে ঘুমাসনি, তার তুই দুঃস্বপ্ন দেখেছিস, আর কিছুই না, এটা তোর ভুল, ওরকম কিছু হয় না, ঠিক আছে? বলে না রে তুই একটু আজকে রাত আমার সাথে থেকে যা না। এবার দেখ আমি তো আজকে থাকতে পারবো না, আমার মা বাড়িতে নেই, বাবা বাড়িতে একা রয়েছে, আর বাবার শরীরটা ভালো না, নইলে আমি থেকে যেতাম। যে তোর তো কেয়ারটেকার দিদি আছে। সেদিনকে কি হয়েছে, কোনো কারণবশত কেয়ারটেকার দিদিকে বাড়ি চলে যেতে হয়েছে। ওর হাজবেন্ড না, ওর মেয়ের কিছু একটা শরীর খারাপ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সামথিং লাইক দ্যাট। কেয়ারটেকার দিদিও নেই, এবার পুরো ফ্ল্যাটে ও একা রুমটাতে। ঠিক 10টা হয়েছে কি 10:30 হয়েছে, ওর এই সাইডে যেটা সেটা হচ্ছে গিয়ে মানে রাস্তাটা পুরো দেখা যায়, ঠিক আছে? রাস্তা দেখা গেলেও পিছন দিকটা না পুরো জঙ্গল টাইপের। আচ্ছা। হ্যাঁ, ও না দেখতে পাচ্ছে ওখান থেকে ক্রমাগত, মানে 10টা কি 10:30 হবে, ওই দিকটা দিয়ে না পুরো ঠান্ডা একটা হাওয়া আসছে। আর এমনি তো শীতকাল ছিল, কিন্তু যেহেতু শরীরের ভিতরে একটা অস্বস্তি, ও না পাল্লাটাকে ইচ্ছা করে খুলে রেখে দিয়েছিল যে বাইরের নেচারের একটা হাওয়া আসুক, মানে ওর একটা অস্বস্তি ফিল হচ্ছিল। ও না বুঝতে পারছে সমানে যে জানলার বাইরে থেকে ওকে কেউ ডাকছে, ও কিন্তু দেখতে পাচ্ছে না কাউকে। বলছে জানলার বাইরে ওদিকটা তো মানে পুরো ভাস্ট, মানে ওখানে কিছু নেই, কোনো বিল্ডিং নেই, ওদিক পিছন দিকটা পুরো জঙ্গল, কে ওখানে? ও না মানে জানলা দিয়ে উকি মেরেছে, একটা না ঠান্ডা হাওয়া আসছে, এসে না ওর মনে হয় যেন মুখের মধ্যে ঘষে দিয়ে চলে গেল কিছু একটা, মানে এইরকম রাপ করে দিয়ে চলে গেল। ও না তাড়াতাড়ি জানলাটাকে দিয়ে দিয়েছে, মানে যখনই হাওয়াটা লেগেছে ও না শিরশির করে উঠেছে। বলছে সায়নী, মানে আমাকে যখন বলছে ঘটনা, সায়নী আমার ওরকম যে গায়ের মধ্যে কাটা দিয়ে দিয়েছে আমাকে, মানে এরকম কাটা হয়তো আমরা শীতকালেও আমাদের শীত লাগে, স্পাইন চিলিং সেনসেশন, হ্যাঁ ওরকম হয় না। হ্যাঁ বলছে আমার সারা শরীর জ্বালিয়ে দিল, এরকম একটা মানে ওর ফিল এসছে। কিন্তু জানলা থেকে সরে এসছে, বলছে ও রান্নাঘরে গেছে, গিয়ে কিছু একটা মানে করবে এরকম, রাতে কিছু খাবে টাবে সেই কিছু করছিল। হঠাৎ ও মনে করছে ওর নাম ধরেই ঘরের মধ্যে থেকে কেউ ডাকছে, প্রিয়াসটা ছেলের গলা। আচ্ছা। ওর হাতে ছিল খাবারের থালা, ওখানেই পড়ে গেছে। যে আমাকে কে ডাকছে, ঘরের মধ্যে কেউ তো নেই। ওনার রান্নাঘর থেকে পা মোটে বাড়াতেই পারছে না, বলছে রান্নাঘরের মধ্যে ওর পা কেউ চেপে ধরে রেখে দিয়েছে ওখানে। ওনার পুরো স্পষ্ট দেখতে পাচ্ছে বেডরুমের ঘরের মধ্যে থেকে আওয়াজটা আসছে, আর বেডরুমের ইয়েটা বন্ধই ছিল, আলো বন্ধ ছিল, কারণ কোনো ঘরে আর ও রান্নাঘরে কাজ করছে, রান্নাঘরেই আলোটা জ্বালানো ছিল, আর ছোট ডিম লাইট জ্বলছিল হলঘরের মধ্যে। ও সাফ দেখতে পাচ্ছে ঘরের এই পার থেকে ওপার অব্দি কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, এই পার থেকে ওপার, মেল ফিগার, এটা মেয়ের ফিগার নয়, ছেলের ফিগার। ওইখানে যে ধরে ও কল, মানে কল ছিল বেসিনের, কল থেকে হাত ধোবে, ও কল ছাড়াই রয়েছে, ওইখানটায় দাঁড়িয়ে না এরকমভাবে চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছে ওদিক দিয়ে। ঘরে তো কেউই নেই। আমি শুধু ভাবছি যে ওই সময়টা ওর মনের মধ্যে কি চলছিল। ও যখন আমাকে বলছে, আমি তখন মানে আমি তখন ওকে আবার বলতে যাচ্ছি যে চেঁচিয়ে উঠলি না কেন। এবার আমি মনে মনে ভাবছি চেঁচাবি কি, ওরকম যদি একটা দেখে কেউ ঘরের মধ্যে যেখানে কেউ নেই, এটা বলাটা ইজি, কিন্তু যার হচ্ছে সে তো বুঝতে পারছে কি হচ্ছে জিনিসটা। এবার ও না পরক্ষণে আর থাকতে না পেরে কি হয়েছে, ওর মানে যা হোক আমাকে রুমের মধ্যে ঢুকে গিয়ে দরজা দিয়ে দিতে হবে, এরকম একটা ভেবে ওর কোনো রকমের রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের মধ্যে কি দরজা ছিটকানি দিয়েছে। কিন্তু এসব তো ছিটকানি দিলে মানে না, ও নিজের বেডরুমেই দৌড়ে গেছে। হ্যাঁ কোনো রকমে কলমল খাবার টাবার ওইখানেই পড়ে রয়েছে। ওখানে তো দেখেছিল। হ্যাঁ না ও দেখেছিল হল ঘরটার মধ্যে দেখেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হল ঘরে যেখানে ডিম লাইটটা জ্বলছিল সেইখানে, আর ওর রুম হচ্ছে এই রান্নাঘর, রান্নাঘর থেকে পেরিয়ে এদিকে যেতে হবে, মাঝখানটা হচ্ছে হলঘরটা, হলঘর থেকে রান্নাঘর দেখা যায় কিন্তু বেডরুমটা দেখা যায় না। ওকে। ও
ও হল ঘরে দেখেছে, ওখান থেকে ওখানে আওয়াজটা এসেছিল বেডরুম থেকে। ওকে, ও যখন ঘুরে তাকিয়েছে দেখছে হল ঘর থেকে ডান দিক থেকে বাদিক কেউ কিছু হচ্ছে। ও এখানে ফেলে রেখে দিয়ে ঘরে বেডরুমের মধ্যে ঢুকে গিয়ে দরজা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে শুনছে দরজার মধ্যে নক হচ্ছে, টক টক টক। দরজা হলো, ওনার চাদরটা টেনে নিয়ে বিছানার মধ্যে বসে আছে। কে এ কে? ও হাতের কাছে ফোন আছে, ও যে বাবাকে ফোন করবে সেটাও পারছে না, মনে হচ্ছে ওর হাত পা বাঁধা, হাত পা কেউ বেঁধে দিয়েছে। এবং সেদিনকে রাত্রিবেলা, যেটা সবচাইতে ওর মানে বলবো লাইফের সবচাইতে মানে কি বলবো দুঃখজনক ঘটনা হয়েছে, ও দেখতে পাচ্ছে অটোমেটিক চাদরটা যে ও টেনে বসে আছে, ও চাদরটাকে ও পায়ের দিক দিয়ে টেনে নিচ্ছে, ঠিক আছে, গা থেকে টেনে নিচ্ছে। এবং ও যত চাদরটা টানছে নিজের গায়ে, ওর মনে হচ্ছে ততই ওর পা ধরে কেউ টান মারছে, পা কেউ চেপে ধরছে, মানে মুড়িয়ে দিচ্ছে এরকম কিছু। মানে ওর এমন অবস্থা হয়েছে যে মুখ দিয়ে আওয়াজ করবে, মুখ দিয়ে আওয়াজ বার করতে পারছে না। এবং কখন এই করতে করতে মানে ও যে কখন অজ্ঞানের মতন হয়ে গেছে ও নিজেও জানে না। যখন মানে কেয়ারটেকার বাইরে থেকে প্রায় 9:30 এরকম নাকি হয়েছে, কেয়ারটেকার বাইরে থেকে রীতিমতন চিৎকার করছে, আরে দিদি দরজা খোলো, দিদি দরজা খোলো। পরদিন সকালবেলা ও যখন জ্ঞান এসছে ঘড়িতে দেখছে 9টা কি 9:30 বাজে, এতক্ষণ অবধি ও ঘুমায় না। ও যখন উঠতে যাচ্ছে না, বিছানা থেকে উঠতে পারছে না, মনে হচ্ছে ওকে কেউ শারীরিক শোষণ করেছে, পুরো শারীরিক শোষণই করেছে। এটা ওর সাথে যেটা হয়েছে মানে লাইফের ওর সবচাইতে দুঃখজনক ঘটনা। ও যখন উঠছে ও দেখছে মানে গোপন স্থানে মেয়েদের সব জায়গার মধ্যে আচর, এবং বিশ্রীভাবে, খুব বিশ্রীভাবে, মানে যেটা কাউকে মানে একটা মেয়েও মনে একটা মেয়েকে দেখাতে পারবে না এরকম অবস্থা। তো কোনো রকমে ও খাট থেকে উঠেছে, উঠে দরজা খুলেছে, কেয়ারটেকার দিদি এসছে, তাকে বলছে তুমি শিগগিরই আমার মাকে কল করো, বাবাকে কিছু বলতে হবে না, মাকে কল করো, মাকে ডাকো। এবার ওর মা এসছে, ওর মা ছিল স্কুলে, এবার সেখান থেকে যতই তো বেরোতে পারবে না, ওই দুপুর হবে, ছুটি হবে, তারপরেই উনি আসবেন। তো সেরকমই এসছে, এসে বলছে কী হয়েছে, দেখে উস্কো খুস্কো মেয়ে, সারাদিনই কিছু খায়নি, খাটের ওপর বসে আছে, ও হাউ হাউ করে কান্না, মা আমাকে বাঁচতে দেবে না। কে বাঁচতে দেবে না? মা আমাকে বাঁচতে দেবে না। কে বাঁচতে দেবে না? দেখো মা এই অবস্থা। যখন দেখাচ্ছে ওয়াশরুমে নিয়ে গিয়ে মাকে, ওর মা বলছে তুই ঘুমের মধ্যে সব করেছিস। একটা মানুষ ঘুমের মধ্যে এইগুলো কি করে করতে পারে? তাও আবার এতটা ডিপ, মানে এতটা ডিপ ওর শরীরে হয়েছিল। ওর মা বলছে না না, এটা তোর কিছু একটা, কিছুতে তুই কিছু একটা করেছিস, তুই থাকিস একা একা, তুই তো আমাদের সাথে থাকতে চাস না, এর জন্য বলি বাবা মার সাথে থাকতে হয়। তখন ও বলছে তোমাদের আমার জন্য টাইম হয়েছে কোনো দিনও? আমি তো ছোটোবেলা থেকে দেখলাম না তোমার কখনো আমার জন্য টাইম হয়েছে বলে। আমি গিয়ে থেকে কি করব তোমাদের সাথে? সেই তো ফাঁকা ঘরেই থাকতে হবে আমার। হ্যাঁ, তখন মা ওকে দেখছে, তুই ওষুধ লাগা, মানে ওর মা কিন্তু বিশ্বাস করলো না, ঠিক আছে। পরে ওর মা যখন গিয়ে ওর বাবাকে বলছে, ঠিক আছে, তার বাবা বলছে ওকে সাইকিয়াট্রিস্ট দেখাও। তাহলে তো বাবা মায়ের সাথে না থাকাটাই হয়তো জাস্টিফাইড ডিসিশন ছিল মেয়েটার জন্য। হ্যাঁ, ওর বাবা কিছুতে মানে ওর বাবা তো দেখেও নি, ওর বাবাকে দেখানোও যাবে না প্রথম কথা, কিন্তু ওর মার কাছ থেকে যখন শুনছে বাবা হিসাবে, তখন তো বলা উচিত ছিল যে তুমি দেখো মেয়ের কোথায় অসুবিধা হচ্ছে, কি হচ্ছে, দেখো ব্যাপারটা। আমি বিশ্বাস করি আর না করি, সেই সময় তো মেয়েটার কথাকে সাপোর্ট করাটা উচিত, তাহলে অ্যাটলিস্ট ও একটা মেন্টালি ভরসা পাবে। কিন্তু সেটা করেনি ওর বাবা, ঠিক আছে। ওর বাবা বলছে ওর সাইকিয়াট্রিস্ট প্রবলেম আছে, মেয়ে সাইকিয়াট্রিস্ট প্রবলেম। সেনসিটিভ, আমি মানে সিরিয়াসলি। হ্যাঁ, ওকে বলো, আমি ভালো ডাক্তারি করে দিচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে ওর বাবা মার প্রচুর পয়সা, ঠিক আছে। মানে ওদের, আমি আগে মানে একটু বলি, ওদের 3টে ফ্ল্যাট আছে, 3 জায়গায় 3টে ফ্ল্যাট, মানে ওরা যখন তখন যা চাইবে তাই ওরা কিনে নিতে পারে, মানে এরকম একটা ব্যাপার। মানে ভালো, সেটা ওয়েল, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি তোমার মেয়েকে, সন্তানকে তাচ্ছিল্য করবে, এটা তো হয় না। ভালো ডাক্তার, ভালো জ্যোতিষী, ভালো সবই ভালো, কিন্তু একটা বাবা মা যার মেয়েকে যে কেয়ারটা নেবে, সেই কেয়ারটাকে অন্য লোকে নিতে পারবে না। তুমি তোমার মেয়ের দুঃখ কষ্টটা তো বাবা মারাই আগে বুঝবে। এক্স্যাক্টলি। কিন্তু যখন যাই হোক এটা হলো না, ওর তখন এমন একটা টেন্ডেন্সি এসে গেল, দিনের পর দিন, রাতের পর রাত এই জিনিসটার সাথে ঘটতে আরম্ভ করলো। দিনের পর দিন, রাতের পর রাত সেম অ্যাক্টিভিটিস। এমনকি রাত্রি 12টার পর ও মানে এক জায়গায় সুস্থ থাকতেই পারতো না।
ও এই নিয়ে 20 বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, কিন্তু ভগবানের আশীর্বাদে ও বেঁচে গেছে। মানে ওকে সারাক্ষণ মনে হচ্ছে পিছন থেকে কেউ ওকে করছে, আঁচড় দিচ্ছে, কেউ হাত ধরে টেনে নিচ্ছে, কেউ কোমর ধরেই করছে, মানে ও যেটা দেখতে পাচ্ছে না কিন্তু ফিল করতে পারছে। তো এগুলো তো কাউকে বোঝানোর ক্ষমতার বাইরে। এটা তো আরো প্যাথেটিক যে ভীষণ একজন আমার pathetic। উপর অত্যাচার করছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি তার উপর কোনো স্টেপও নিতে পারছি না। স্টেপও নিতে পারছে না। এবার বাবা মা সেও সাপোর্টিভ নয়, হুম, তো সে মেয়েটা তখন কি করবে, কোথায় যাবে? তারপরে একদিন ওর মা ঠিক করলো যে ওর সাথে ওই ফ্ল্যাটের রুমে থাকবে। আচ্ছা, ঠিক আছে, ওর মার হঠাৎ কি হলো, বলো না আমার মেয়ে আমি একটু দেখি। ঠিক আছে, একটা দিন ছিল। এমনও অবস্থা হয়েছে, মানে এই ঘটনা যবে থেকে শুরু হয়েছে না, ওর যে কেয়ারটেকার দিদি সে কোনো না কোনো বাহানা করে চলে যেত, মানে ও ভয় পেতে আরম্ভ করে দিয়েছে। স্বাভাবিক। কেন একদিন ছিল ওর রুমে, যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে দেখছে পায়ের হাঁটুটা পুরো নীল, কেয়ারটেকার দিদির, মনে হচ্ছে ওকে কেউ মেরেছে। ও, মানে এমন হয়েছে মানে ও তো অসুস্থই, মানে আমার বন্ধু প্রিয়াসনা তখন কেয়ারটেকার দিদিকে সুস্থ করবার জন্য, মানে সে উঠতে পারছে না, ফ্লোরে শুয়েছে, তাকে যে তুলবে সে উঠাতে পারছে না, মানে তার এমনই অবস্থা। তখন ওকে নিয়ে কেয়ারটেকার দিদিকে নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে। তাই তখন মানে আমার যে ফ্রেন্ড ওকে বলেছিল, তোমার যদি সেরকম কিছু হয় তুমি তাহলে থাকতে হবে না, তুমি কদিনের ছুটি নাও। এবার ছুটি তো নিতে পারছে না ওইভাবে, ও বলছে না আমার অমুক আছে, আমার তমুক আছে বলে প্রায় সন্ধ্যা হলেই বেরিয়ে যেত, থাকতো না। এবার একদিন ওর মা আন্টি ঠিক করলো থাকবে। ঠিক আছে, তা সন্ধ্যাবেলা কি খাবার করেছে, খাবার নিয়ে এসে রুমে নিয়ে এসছে, ও প্রিয়াসটা বেডরুমে ছিল। কাকিমা দেখছে যে প্রিয়াসটা জানলার বাইরে দিয়ে কার সাথে ছেলের গলায় কথা বলছে, পুরো ওর ভয়েস চেঞ্জ হয়ে গেছে। কি বলছো তুমি? পুরো ছেলের গলা, ন ন ন ন যাব করব, মানে এই রকম গলার, মানে আমি অতটা ভালোই করে বলতে পারছি না, কিন্তু যতটুকু ও আমাকে বলেছে যে পুরোপুরি ওর ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এটা কাকিমা দেখেছে। আচ্ছা, দেখা মাত্র না ওর কাকিমার হাত থেকে 2 হাত থেকেই জলের গ্লাস, বাটি, থালা সব পড়ে গেছে। কারণ ও যখন ঘুরে তাকিয়েছে কাকিমার দিকে, কাকিমা বলছে যে এটা আমার মেয়ে না, চোখ মুখ সব খাড়া, মানে অ্যাপিয়ারেন্সটাই ওর জন্য চেঞ্জ হয়ে গেছে। মানে উল্টে ওকে জিজ্ঞাসা করছে তুমি কেন এসছো রুমে। ওরা কিন্তু প্রিয়াসনা জিজ্ঞাসা করেনি, হ্যাঁ বুঝতে পারছি। প্রিয়াসনার ভিতরে যাকে দেখেছে কাকিমা সে বলছে তুমি আমার রুমে কেন এসছো। আর সেটা ছেলের গলা রীতিমতন। ওই যে থালা গ্লাসটা পড়েছে ওতে না ওর মানে হঠাৎ করে নড়ে উঠেছে প্রিয়াসনা। কী হয়েছে মা, তুমি খাবার টাবার ফেলে দিলে? ও না ওই মেয়েকে দেখে না বলছে আমি তোর সাথে এক রাত এত থাকবো না। কেন কেন কি হয়েছে, কি করে তুমি খাবার টাবার ফেলে দিলে কেন? প্রিয়াসনা তো জানে না যে প্রিয়াসনা কি রিয়াক্ট করেছে। আচ্ছা, এবার কাকিমা বলছে তুই তো বলছিস আমাকে তোমার ঘরে না ঢুকতে। কখন বলেছি আমি তোমাকে? মা এটা তো তোমারই বাড়ি, তুমি ঢুকবে না মানে আমি তোমার মেয়ে না? তুই তো এইমাত্র বললি কেন এসেছি ঘরে। এবার ওর মার সাথে মেয়ের সাথে একটা ও তো কান্না রীতিমতন যে মা তুমি এরকম করছো, তুমি বুঝতে পারছো না আমার সিচুয়েশনটা কি, এরকম রোজ আমার সাথে হচ্ছে। তখন ওর মা মনে করলো না মেয়ের মনে সত্যি সাইকিয়াট্রিস্ট কিছু একটা হয়েছে, মেন্টাল প্রবলেম। হ্যাঁ না ওকে নিয়ে যেতেই হবে বা ডাক্তারের কাছে। সাইকোলজিক্যাল প্রবলেম হলে মানুষ ডুয়াল টোনে কথা বলে, গড নোজ। ওকে। এবার তারপরে যাই হোক তখন রাত্রিবেলা ওর মা ওই নয় করে যাবো থাকবো এরকম করে যাই হোক আপাতত থেকে গেছে। এবার মেয়ে মা দুজনে শুয়ে আছে খাটে। এবার প্রিয়াসটা ভাবলো যাক আজকে আমার মা আছে, আজকে আমার কিছু হবে না, রাত্রিবেলা আমি অনেকদিন পর একটু নিশ্চিন্তে কিছু শুতে পারবো। হঠাৎ শুনছে ও মা গো করে একটা চিৎকার। হ্যাঁ কী হয়েছে? এবার প্রিয়াসনা ঘুরে দেখছে কাকিমা খাটের নিচে পড়ে আছে, মানে ওনাকে কেউ ফেলে দিয়েছে খাট থেকে। মানে এমন একটা সিচুয়েশন এসছে রুমে প্রিয়াসনার পাশে কেউ থাকলে তাকেও অ্যাটাক করছে, তার সাথেও সে থাকতে পারবে না। এবার প্রিয়াসনার মা বলছে তুই আমাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি। ওর মার যখন কাপড়টা তুলছে দেখছে পায়ের মধ্যে লাল লাল এরকম পুরো আঁচড় নখের ওর মার। মানে এমন একটা সিচুয়েশন হচ্ছে ওর মা প্রিয়াসনা বলছে মা আমি তোমাকে কখন ধাক্কা মেরে ফেলতে পারি, তোমার এটা কী মনে হয়? আমি তো ঘুমাচ্ছিলাম। বলে না তুই ছাড়া এই রুমে কে আছে যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে? এটা কিছুতেই বোঝাতে পারছে না
যে জিনিসটা ও করছে না। এবার যে বাবা মারা এই জিনিসগুলো দেখেও, সিমটমস দেখেও বলছে যে মেয়ে সাইকিয়াট্রিক, ঠিক আছে, মেয়ে পাগল হয়ে গেছে, তো তাকে যদি এখন বলে না এটা কোনো অন্য কিছু করছে, তার তো হয়েই গেল। হুম। আচ্ছা, এই যে এতগুলো দিন কাটছে, এখানে ওই বন্ধুটা ওর সাথে যোগাযোগ করেনি? হয়তো ওভার দ্য ফোন যোগাযোগ করেছে, কিন্তু ওর প্রেজেন্স বাড়িতে ছিল না, ঠিক আছে। মাঝখানে একবার এসেছিল, সেটা অনেক দিন আগে, সেটা হচ্ছে যখন নতুন নতুন এই জিনিসটা শুরু হয়েছে, এবং আমি বললাম যে ওর বলেছিল ওর মা বাড়িতে নেই, বাবার শরীরটা খারাপ আছে, ও থাকতে পারবে না একা। তখন এর মিডলে কিন্তু আসেনি, এমনি ওভার দ্য ফোন কথা হতো, ওভার দ্য ফোন ও বলছেও, কিন্তু তখন এমন একটা অবস্থা হয়েছিল ওর শরীরের যে কারোর সাথে যে ও ফোনে কথা বলবে বা ফোন অ্যাটেন্ড করবে ওর ওগুলো ভালো লাগতো না। কেন ভালো লাগতো না? ফোনের মধ্যেও শুনতে পারতো থার্ড পার্সন কেউ কথা বলছে ওর সাথে, যেই গলাটা ওর পরিচিত নয়, ঠিক আছে। এবং একটা দিন এই যে তুমি বললে ওর বন্ধুটার কথা, এরই মধ্যে বেশ কয়েকদিন গেছে, তখন প্রায় বলতে গেলে প্রিয়াসনা বেড রিডেন হয়ে পড়ে, মানে শরীরের সেই জোর নেই যে উঠবে বা ও যাবে, এমনকি ও যেটা এক্সাম দেওয়ার ছিল সেটাও স্টপ হয়ে যায়, ঠিক আছে। মাঝখানে ওর বাবা আসে, বাবা এসে বলে এই মেয়েকে এক্ষুনি যদি পাগল ডাক্তারের মানে সাইকেট্রিক না দেখা হয় তাহলে এই মেয়ে কিন্তু বাঁচবে না, এই মেয়েকে আমরা রাখতে পারবো না বাড়িতে, ওকে তাহলে পাগলা গারদে দিতে হবে। মানে এই সব শুনে না প্রিয়াসনা আরোই ডিপ্রেশনে চলে যায়, কেন ওর সাথে যেটা এভরি রাতে হতো ওটা কাইন্ড অফ শোন, আর সেটাও কিছুতেই মানে এক্সপ্লেন করা, মানে কাকে এক্সপ্লেন করবে, কি হিসাবে, কি ভাষা এক্সপ্লেন করবে, ঠিক আছে। তো ডাক্তারের কাছে যখন নিয়ে যায়, যেদিনকে ওর বাবা মা দুজনেই গেছিলেন, তো লেডি ডক্টর যার কাছে নিয়ে গেছে সে বলছে ওকে এইভাবে আছড়িয়েছে কে, মানে যেসব দেখে না ডক্টরও মানে ঠিক করতে পারছিল না যেটা আদৌ মানুষের কাজ, ডক্টর এইভাবে বলেছিল। তখন ওর বাবা মা বলছে না ফ্ল্যাটে তো ওই থাকে, আর কে থাকে, ও যা করার ওই করেছে ঘুমিয়ে ঘুমিয়ে, পাগলের সব বই পড়ে, পাগলের সব কাণ্ড কারখানা, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এই সব কথাবার্তা। তো ডাক্তার যাই হোক ওষুধপত্র লিখে টিকে ওকে দিয়েছে, আরও ওর অনেক মানে এরপর পর থেকে না ওর একটু মানে নিউরোলজিস্টের একটু প্রবলেম এসে যায়, নার্ভের প্রবলেম, মাঝে মধ্যে মনে করতো ওর হাতটা কাঁপছে, ও নিজে করছে না কিন্তু মনে হচ্ছে ওর হাতটা কাঁপছে, ওর বডি কাঁপছে, ঠিক আছে। ও একটা জায়গায় বসে থাকতে পারতো না, সারাক্ষণ মনে হচ্ছে ওর মাথা ঘুরছে, বসে থাকলে মনে হচ্ছে মাথা ঘুরছে, যদি দাঁড়ায় তখন মনে হচ্ছে ওকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, মানে ও না ওর শরীরের মধ্যে কোনো কন্ট্রোল ছিল না, আস্তে আস্তে ওর কন্ট্রোল মানে নিজের কন্ট্রোল মানে অন্যদিকে চলে যাচ্ছে, অন্যের হাতে, ওটা বুঝতে পারছে কিন্তু ও কার কাছ থেকে হেল্প নেবে, ঠিক আছে। এবার বাবা মা তো আমি প্রথমেই বলেছি খুব বিজি, তারা যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত, তো যথারীতি ওর বাবা মা কিন্তু চলে যায়, যে যার মেয়ে ওইখানেই রয়েছে। এইবার ওই বন্ধুটা একদিন আসে, মানে তোকে তো আমি অনেক দিন হয় দেখিনি, অনেক দিন হয় তোর সাথে যোগাযোগ নেই, দেখ আমার মারও ঠিক ছিল না, মা একটু বাইরে গেছিলো, মাসির শরীরটা খারাপ, তো তোর সাথে আমি অনেকদিন পর দেখা করতে আসছিলাম, তো এসে দেখছি যখন এই অবস্থা, বলতে বলি কী রে তুই কি খাওয়া দাওয়া করছিস না, খুব রোগা হয়ে গেছিলো, হ্যাঁ। তো বলছে না রে এই ব্যাপার হচ্ছে। তখন ওর বন্ধুটাকে বলছে যে তোর তো আরও অনেক মানে অশান্তি আছে কপালে, তুই যে একা এখানে রয়েছিস তোর কিন্তু আরও অনেক অশান্তি আছে কপালে। তো এই কথাটা যখন বলেছে ও তখন বুঝতে পারিনি, ও হয়তো ভাবছে যে আমি একা আছি, আমি কোনো স্টেপ নিচ্ছি না, আমি কিছু করছি না, সেই জন্য হয়তো আমাকে বলছে, ঠিক আছে। আর ওর খুব ভালো বন্ধু ছিল, আমি আগেই বলেছি যে ওর A to Z বলতো ওকে। তো ওই যথারীতি ওরকম খাবার নিয়েছে, বলে এই দেখ মা বানিয়ে দিয়েছে খা। তখন ও বলছে হ্যাঁ রে অনেক দিন হয় আমি ভালো রান্না খেতে পারিনি, তুই এসছিস তুই আমাকে একটু খাইয়ে দে। তো ওর হাত দিয়ে ওকে খাইয়ে দিয়েছে প্রিয়াসনা শুয়ে রয়েছে, কারণ প্রিয়াসনা তখন ওঠার ক্ষমতা নেই। এই কেয়ারটেকার দিদি যে ছিলেন, যিনি বাইরে এমনি দাঁড়িয়েছিল রুমে দেখছে, ওকে তুলে ধরেছে, ওকে খাইয়ে দিয়েছে, খেয়েছে। সেদিনটা বিকেল অবধি ছিল, বিকেল অবধি মেয়েটা ছিল, এই গল্প ওই গল্প করে করে তখন হচ্ছে যাই রে রাত তো হলো, আমাকে এবার যেতে হবে। একটু দূরেই থাকতো মেয়েটা, হাওড়া ফাওড়া কোন সাইড এরকম দিকে কোথাও একটা থাকতো, তো বেরিয়ে যায়। বিশ্বাস করবে না, মেয়েটা বেরোলো, তার 1 ঘন্টাও পুরো হয়নি, ও মনে হচ্ছে ঘরের জিনিস এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথায় কেউ ছুঁড়ে ফেলছে, ও দেখতে পাচ্ছিল, পুরো দেখতে পাচ্ছে যে অটোমেটিক তাকের থেকে বই পড়ে যাচ্ছে,
ড্রয়ার থেকে অটোমেটিক যে জলের গ্লাসটা রেখেছে মনে হচ্ছে যেন জলের গ্লাসটাকে কেউ কাঁপাচ্ছে, মানে ও কাউকে দেখতে পাচ্ছে না চোখের সামনে, কিন্তু অটোমেটিক দেখছে যে জিনিস যেখানকার রাখা সে জিনিসগুলো অটোমেটিক পড়ে যাচ্ছে। এবার ও ডাকছে দিদিকে ডাকছে, যে কেয়ারটেকার দিদি রয়েছে, যে দিদি একটু আসো তো, দিদি একটু আসো তো। বলছে ওই বইগুলো ছড়ালো কে? বা যাই না, ওখান থেকে পড়ে গেছে, দেখো তো। তুলে রেখে দিল, কিছুক্ষণ থাকলো ঠিক। এবার কেয়ারটেকার দিদি আগেই বলেছে ও রাতে থাকতো না, এইসব ইনসিডেন্ট সিমটমসগুলো হচ্ছিল, ও কিছু না কিছু বুঝতে পেরেছে। বিশ্বাস করবে না, ও সারা বাড়িতে শুনতে পাচ্ছে ঘরের মধ্যে থেকে কেউ, মানে একটা মেল গলা, ছেলের গলা, এবং খুব বাজে একটা ইঙ্গিত করছে, যেটা আমি ভাষায় ঠিক প্রকাশ করতে পারছি না এখানে। মানে খুব বাজে একটা ইঙ্গিত, মানে ওকে নিয়েই ছাড়বে এরকম একটা ব্যাপার, আচ্ছা, বাঁচতে দেবে না, ঠিক আছে। এবং তারপরে যেটা ও কি বললো লাস্টে, স্লিপিং পিলস নিত, মানে স্লিপিং পিলস না, ও রাতে ঘুমাতে পারছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। ও চাদর নিয়ে বিছানায় নিয়ে এরকম বসে থাকতো, কেয়ারটেকার দিদিও গেল, ও বিছানায় গিয়ে এরকম বসে থাকতো, আর সারাক্ষণ এরকম 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 দেখতো কাকে দেখছে, কে যাচ্ছে, কে আছে, কারণ দরজা তো লক করা, আর তো কেউ ভিতরে এন্ট্রি নেওয়ার নেই। কিন্তু তাহলে এ কে যে ঘুরছে রুমের মধ্যে, তাহলে এটা কে? যেই ও শুলো, মানে একটু ঝিমুনি এসছে, মনে হচ্ছে না একটু ঘুমাবে, কিছু শোবে, দেখতে পাচ্ছি ওর মুখটা রয়েছে, মুখের সামনে মুখ একটা, মানে একটা স্পিরিট যেটা ওকে আবছা দেখতে পাচ্ছে, পুরোটা দেখতে পাচ্ছে না, ঠিক মুখের সামনে লালাগুলো গিয়ে পড়ছে ওর মুখটার মধ্যে, ঠিক আছে, সাংঘাতিক। লালা পড়ছে, ও কাউকে দেখতে পাচ্ছে না, এরকম করছে, একটা আবছা দেখছে, মানে চোখ ঠিক না কি বলবো আমি ঠিক জানি না। ও যেটা আমাকে বলেছিল যে শাইনি তুমি বিশ্বাস করবে না, মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খেয়ে নেবে পুরোটা ভাবে, মানে এমন অবস্থা, পুরো লালাগুলো মুখের মধ্যে পড়ছে, পুরো বুঝতে পারছে এখান থেকে কেউ চাটছে ওকে, এখান থেকে এদিক দিয়ে পুরো, মানে ও বিছানার চাদরটাকে এইভাবে ধরে রেখে দিয়েছে, ঠিক আছে। ও বুঝতে পারছো পুরো শরীরটাকে ও মানে ওই সে অশরীর ইয়েটা পুরো বডিটাকে টাচ করছে, পুরো বিচ্ছিরিভাবে টাচ করছে ওকে, যেটার ও ছাড়াতে চাইলেও ও ছাড়াতে পারছে না, মনে হচ্ছে ওর হাত দুটোকেও চেপে ধরে রেখে দিয়েছে, যে আজকে আমি তোকে নিয়েই ছাড়বো, বাঁচতে দেবো না। এবং সারা শরীরে, মানে কি বলবো, যেটা ছিল আঁচড় সেটা দেখা যাচ্ছে, পুরো সারা শরীরে কামড় দিলে যেরকম হয় এইরকম সব ঘাড়ে, পিঠে, মানে চেস্টে, আপার চেস্টে, লোয়ার অ্যাবডোমেনে, সব জায়গায়, মানে সারা শরীর বলতে গেলে ক্ষতবিক্ষত, মানে এমন হয়েছে না, মানে স্লিপিং পিলস খেলেও ও মানে ঘুমাতে পারতো না, ওকে ঘুমাতে দিত না। এবং ভোর 3টে কি 3:30 হয়েছে, ও আর না থাকতে পেরে, মানে এত অতিষ্ঠ হয়ে গেছে, ওনার জানলা খুলে ও ঝাঁপ দিতে গেছে, মানে এমন স্লাইড ছিল, সেখান থেকে ও ঝাঁপ দিতে গেছে। ঝাঁপ যখন দিতে গেছে, জানি না এটা কি ভগবানের আশীর্বাদ, কোথা থেকে মানে দেখছে শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছে, অত ভোরে কেউ পুজো দিচ্ছে, যাই হোক, ব্রহ্ম মুহূর্তে অনেকে দেয় ব্রহ্ম মুহূর্তে অনেকেরা দেয়, শঙ্খের আওয়াজ পাচ্ছে। ওই শঙ্খের আওয়াজটা যেই পেয়েছে না, ওর মাইন্ডটা তখন ফিরে পেয়েছে, ও তখন ওর মাইন্ডের মধ্যে ছিল না, ও তখন নিজে মনে করছে আমি ঝাঁপ দিতে যাচ্ছি কেন, ও না নিজেকে সামলে নিয়েছে, ও তখন জেদ চেপে গেছে, যা খুশি কর, আমি এটা দেখে ছাড়বো এটা কে করছে। বলে না ভগবান, বলে না মাটির পুতুল বলে অনেকেরা ভগবান, কিন্তু ভগবানের আশীর্বাদ যদি না থাকে কারোর উপর, সে তুমি যত বড়ই হনু হও না কেন, তোমাকে শেষ করে দেবে, সে একমাত্র ভগবানের আশীর্বাদই তোমাকে বাঁচাতে পারবে। তারপরে ও ঠিক করলো না, আমাকে ও কি করলো, ওর কি মনে হয়েছে, যেখান থেকে মানত করে ওকে পেয়েছিল ওর বাবা মা, ও চলে গেল বড়গাছারি। আচ্ছা, আমাকে ওখানে যেতে হবে, কেন ওখানেই মানত করে পেয়েছে, দেখি তো কি ব্যাপার, খুব তো ভগবান দেখি, এরকম একটা ব্যাপার চলে আসলো। ও গিয়ে ওখানকার একজন যারা পুজো দিচ্ছে তাকে পুরো ঘটনাটা বলেছে, যে আমার সাথে এই ব্যাপার হয়েছে, আমি থাকতে পারছি না, আমি ঘুমাতে পারছি না, আমি খেতে পারছি না। ওনা খেতে পারতো না, খাবার দিলে না মনে হচ্ছে গলার এখানটায় কন্টিনালিতে গিয়ে খাবারটা আটকে যাচ্ছে, জল দিয়ে গুলে খেত, মানে ওটা তো না খাওয়ার মতনই হলো। হ্যাঁ, তো তারপরে এমনও হয়েছে ওর হঠাৎ দেখতো নাকের জায়গা থেকে না ব্লাড আসছে, এরকম একটা ব্যাপার হচ্ছে, নাকের থেকে ব্লাড আসছে, কখনো দেখছে কাশছে, অনেক সময় হয় যেটা কাশতে কফ বসে গেলে কফের সাথে ব্লাড আসে, কিন্তু ওরটা অন্যরকম, ওর সিমটমসটা অন্যরকম ছিল,
নাক দিয়ে ব্লাডটা আসবে কেন? হ্যাঁ, তো যাই হোক, তো ওখানকার একজন যে পুজো আচ্ছা দিচ্ছিল বড় কাছারি, তাকে ঘটনাটা পুরোটা বলে যে দেখুন এরকম এরকম ব্যাপার হচ্ছে। এবার যাই না, সেই দিনই বলে বড় কাছারিতে একজন মানে খুব বড় একজন উচ্চমানের একজন ব্যক্তি এসেছিলেন, যিনি কিনা এসব নিয়ে আর কি সাধনা করেন। ঠিক আছে, আচ্ছা। ওনাদের সাথে ওনাদের যোগাযোগ আছে। এবার উনি কি মনে হয়েছে, দেখেছে একটা মেয়ে বিপদে পড়ে এসেছে, মানে খুব কান্নাকাটি, মানে বলছে আমাকে এর চাইতে ভালো আমাকে তুলে নাও, এইভাবে বলছে। বলে আমাকে তুলে নিয়ে এমন কিছু একটা বলুন যাতে আমি মরে যাই বা আমাকে তুলে নেয়। আমাকে তো মানত করে পেয়েছিল, আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, কারণ আমাকে বাঁচতে দিচ্ছে না। কতটা অসহায় হলে কোনো মানুষ বলে যে আমাকে তুলে নাও। হ্যাঁ, তখন এই এত কান্নাকাটি হয়েছে, এত কান্নাকাটি করেছে দেখে ওখানে যারা ছিল তারাও, মানে যারা পুজো আচ্ছা দিতে গেছে তারা ওকে সান্ত্বনা দিচ্ছে, তুমি এত কাঁদছো কেন, কি হয়েছে? বলে আপনি জানবেন না আমার সাথে যা হচ্ছে। তখন না ওর যে চেহারা, যে আঁচড়ের দাগ বা সিমটমসগুলো না কতক্ষণ তুমি ঢেকে রাখবে, মানে যে জামাও তুমি পরে আছো সেটা কিন্তু বাইরে থেকে পুরো প্রকাশ পাচ্ছ, কারণ গলার এই সেই সাইড, গাল, এদিক টেদিক, হাতের ইটি সব জায়গাতে সিমটমস রয়েছে। মানে শরীরে একটা কোনো জায়গার ওর জায়গা বাকি নেই যেখানে আঁচড়ের দাগ বা কামড়ের দাগ নেই। এমনও হয়েছে, মানে এটা তো পরের ঘটনা আমি বলছি। তো ওইখান থেকে যাই, ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ করায়, উনি একজন সন্ন্যাসিনী, ওনার সাথে আলাপ করায়, সন্ন্যাসী সরি। তো ওকে কিছু কিছু কথা ওকে বলে যে তুমি ঘরে যে থাকো তোমার সাথে কে থাকে। তখন ও বলেছে, ও যা বলেছে আমার এই বন্ধুটা আসে, একটাই বন্ধু আসে, আর সেরকম কেউ আসে না। তখন বলছে ঠিক আছে। উনি কিন্তু কারুর বাড়ি বা সেরকমভাবে কোথাও যান না, উনি মঠ মন্দির এই অবধি। সেদিনকে কি হয়েছে, ও বলেছে আমি তোমার বাড়ি যাব, তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দেবে। মেবি ওর কন্ডিশন দেখে হয়তো এটা হতে পারে, মানে ওর কন্ডিশন সত্যি মানে জীবন্ত, যাকে বলবো না বেঁচে থেকেও মানে মরে গিয়ে বেঁচে আছে ওরকম টাইপের পরিস্থিতি। অনেক সময় আমাদের মরালিটিকে ভাঙতেও হ্যাঁ শিখিয়ে দেয়। তো তখন ও না তখন মনে হচ্ছে হাতে মনে যেন স্বর্গ পেয়েছে, মানে কেউ বলছে এরকমভাবে, ও না ভিতর থেকে তখন মানে প্রচণ্ড ভক্তি, মানে ওই মনে যেটা হয় নাস্তিক থেকে আস্তিক, যন্ত্রণা আর ভক্তি দুটো একসাথে আসে। একদমই। এবার তখন ওর বাড়ির অ্যাড্রেস, ওর ফোন নাম্বার, যাবতীয় কিছু ওই সন্ন্যাসী তার সাথে যিনি ছিলেন আর কি, তাকে পুরো ডিটেলসটা দেয়, ফোন নাম্বার সব কিছু। বলে আমি যে কোনো দিন যেতে পারি, আমি ওইভাবে তো বলতে পারবো না সঠিক কোন দিন, কিন্তু যাব, মা তোমাকে আমি কথা দিলাম, এটা বলেছে। ও না অঝরে কান্না, বলে দেখুন আমাকে বাঁচাতে পারলে বাঁচান, নইলে এমন কিছু একটা করুন, আপনারা তো অনেক, আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক আপনাদের মধ্যে জ্ঞান আছে, ঠিক আছে, আপনারা ধ্যান যোগ্য অনেক কিছু করেন, এমন কিছু করুন যাতে আমি মরে যাই, এইভাবে বেঁচে থেকে আমার লাভ নেই। প্রত্যেক রাতে আমাকে এরকমভাবে নৃশংসভাবে আমাকে মানে শোষণ করছে। ওখানে দাঁড়িয়েই বলেছে কথাটা, কিন্তু কে করছে, কারা করছে, কিভাবে করছে আমি বুঝতে পারছি না, আমার ব্যাখ্যার বাইরে। আমি যেটা লোককে বলি, লোক বলছে আমাকে পাগল। তা ওকে সান্ত্বনা দিয়ে ওই দিনকার মতন ও বাড়ি চলে আসে। বাড়ি এসে স্নানে গেছে, তখন কতটা হবে, মানে সন্ধ্যা পেরিয়ে গেছে, বড় কাছারি থেকে আছে অনেকটা তো ডিস্টেন্স, সন্ধ্যা হয়ে গেছে। বাথরুমে গেছে, ও বাথরুমের ভিতরে যখন স্নান করছে ও পুরো বুঝতে পারছে বাথরুমের ভিতরে ওর সাথে কেউ রয়েছে, বাথরুমের ভিতরেই ওর সাথে কেউ রয়েছে। পুরো মুখ মানে দেখতে পাচ্ছে এরকম চাপ চাপ দাড়ি, ঠিক আছে, চোখটা নেই, চাপ চাপ দাড়ি, একটা সাইড দিয়ে মানে গালের মাংস উঠে গেছে, ঠিক আছে, হাতটা এরকম যখন রাখছে দরজা ধারে, পুরো একটা কঙ্কালের হাত, মানে মাংস টাংস কিছু নেই হাতে। এটাও পুরো দেখেছে। ও এবার একটা মানুষ যখন স্নান করবে, ওখানে তো একটা মানুষের ফ্রিডম থাকে যে হ্যাঁ আমি আমার মতন করে আমি স্নান করছি, ঠিক আছে, সেখানে ওর বাধা। ও যে স্নান করতো বাথরুমে ও মানে শান্তি নেই, সেখান থেকে ও বেরিয়ে এসছে। মানে এমন দেখে, মানে এরকম যে বাথরুমের ভিতরে ও না কিছুক্ষণের মধ্যেই মানে আর থাকতে না পেরে কোনো রকমের কলটার বন্ধ করে ওখান থেকে বেরিয়ে গেছে, বাথরুম থেকে বেরিয়ে এসছিল এক লাফে। এসে বলছে কেয়ারটেকার দিদিকে ডাকছে, এই তুমি এসছিলে নাকি কিছুক্ষণ আগে?
বলছে না দিদি আমি কোথাও, আমি তো রান্নাঘরে কাজ করছি। তাহলে আমার বাথরুমের সামনে কে ছিল? এটা ছেলে কোত্থেকে আসলো? তোমার বর এসছিল? বলে আরে দিদি আমার বর আমার বাড়ির ভিতর, আপনার বাড়ির ভিতরে ঢুকবে তার আগে আমি আপনাকে বলবো না? আর ও আপনার বাথরুমের ভিতরে কেন যাবে? এবার ওর বাথরুমটা কীরকম, দরজা ভিতরে যেখানে শাওয়ার সেখানে কাচের স্লাইড ডোর রয়েছে, ঠিক আছে? ওখানে ও দেখেছে এই ম্যাটারটা, যে আচ্ছা। কেউ ঢুকেছে এরকম। কিন্তু ও কিন্তু স্পষ্ট দেখেছে, দেখতে পেয়েছে। ওরা চিন্তা করছে যে এরকম হচ্ছে, পরপর এরকম হচ্ছে, কিন্তু কে করছে এটা, কে করছে? 2 দিন 3 দিনের মাথায় ওই যে সন্ন্যাসী যার সাথে দেখা হয়েছিল উনি আসেন আচ্ছা। দুপুরবেলা। ওর মাঝখানে কি হয়েছিল, কদিন ও বাড়ি থেকে বেরোতে পারেনি, ওর পেটে অসহ্য ব্যথা। এক তো খাওয়া দাওয়ার অনিয়ম হতো, তার মধ্যে খেতই না বলতে গেলে, ঠিক আছে? ওই জলে গুলে যা খায় ওরকম খাবার, বলে ওই সদ্য বাচ্চাদের হয় না যখন ভাত খাওয়ানো শেখায়, কুকারে পেস্ট করে খাওয়ানো, ও গলা থেকে নামাতে পারতো না খাবার, চিবাতে পারছে না, দাঁতে লাগছে, গালে লাগছে, মানে গিলতে গেলে গলায় লাগছে, মানে ওকে মনে হয় খেতেও দেবে না, মানে চারিদিক দিয়ে ওকে চেপে ধরে রেখেছিল। কিন্তু সবচাইতে এটা খারাপ ব্যাপার, ওর বাবা মার থাকে না। এত কিছু হলো, এত কিছু জানছে, ওর বাবা মা কিন্তু নেই। ওর মা চলে গেছিল। মা তো চলেই গেছে। এবার মাঝখানে এসে যে খবরটা নেওয়া যে কি তুই ঠিক আছিস কি না আছিস, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধপত্র নিচ্ছে কিনা, কিন্তু না, হচ্ছে ওই কেয়ারটেকার দিদি আছে, কেয়ারটেকার দিদিই সব করবে, এরকম একটা ব্যাপার। তো ওর বাবার কথা হচ্ছে, তো ওকে তো বলাই হয়েছে আমাদের এখানে চলে আসতে, ও আসছে না কেন, ওই ফ্ল্যাটে থাকছে কেন, ঠিক আছে? এবার ওরও একটা বক্তব্য যে আমি যে যাব ওখানে গেলে কি তুমি কি আমার সাথে থাকবে, তুমি কি আমার পাশে থাকবে? তুমি তো চলে যাবে, তুমি তোমার কাজে, মা বেরিয়ে যাবে, সেই তো আমি ফ্ল্যাটে একাই, ঠিক আছে? এই হয়েছে ব্যাপার। তো তারপরে ও মনে মনে করে এটা ঠিক করলো যে না, এর একটা না আমাকে দেখতেই হবে, এর লাস্টটা আমাকে দেখতেই হবে, এর লাস্ট শেষ কোথায়। শুরু যখন ও অন্য দিক দিয়ে হয়েছে, শেষটা আমিই করবো, করুক যা খুশিও করছে, মানে তখন না ওর মধ্যে এটা জেদ চেপে এসছে, মরবো নইলে মারবো, দেওয়ালে পিঠ থেকে হ্যাঁ গেছিল। মরবো নইলে মারবো। এবার ওই সন্ন্যাসী যিনি আসেন দুপুরবেলা, ও ঘরে ঢুকেই না গেটের বাইরে থেকে বলছে আগে গঙ্গা জল ছেটাও, যে সাথে রয়েছে, যে আগে গঙ্গা জল ছেটাও। যখন ঢুকেছে, ডান দিক বাঁ দিক যেখানেই গঙ্গা জল দিচ্ছে না, দেখছে পচা গন্ধ আসছে ঘরের ভিতর থেকে। সেটা একমাত্র উনিই পাচ্ছে। উনি নাকি পুরো ওরকম কাপড় দিয়ে বলে ভিতরে ঢুকেছে, বলে ও তো তোর সাথে এখনো রয়েছে। কে? কেন তুই জানিস না? ও তো তোর সাথে সব সময় রয়েছে, তুই যেখানে যাচ্ছিস ও সেখানে তোর সাথে রয়েছে। ডান দিক দেখছে, বাঁ দিক দেখছে, ও এখন কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু যে সন্ন্যাসী যিনি উনি কিন্তু সবই দেখতে পাচ্ছে। আচ্ছা বল, তোর বন্ধু কজন, কার সাথে কথা বলিস, কারা কারা বাড়িতে আসে? বলছে দেখুন, বন্ধু বলতে গেলে আমার কলেজের বন্ধু, তারা কলেজের সাথেই হয়, একটাই বন্ধু আমার আসে মাঝে সাঝে। বন্ধুর নাম কি, সব কিছু বললো, ডিটেলস দিল, সব কিছু দিল। ওকে না পুরো A to Z দেখলো, বলছে তোর হাত দে, হাতটা নিল, হাত নিয়ে দেখছে গলার এখানে যে আঁচড়ের দাগগুলো রয়েছে সেগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে? বলছে তোমাকে মারার জন্য এক তান্ত্রিককে কম করেও 40,000 টাকা দেওয়া হয়েছে, তোমাকে শেষ করবার জন্য। মারার জন্য? ক্ষতি দেখো, একজনের যদি আমি মাথার চুল জামা নিয়ে অনেক কিছু করি, তন্ত্রমতে যেরকম ভালোও আছে, সে তো আছে, খারাপও আছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা মেয়ে যে তার বাবা মায়ের থেকে দূরে গিয়ে থাকে, একা থাকে, তাকে কে মারতে চাইবে? এটাই তো হচ্ছে কথা, সেটা আমিও জানতাম না, ও জানতো না। যখন আস্তে আস্তে বেরোয় জিনিসটা, হ্যাঁ, বলছে বলছে তুমি রাত্রিবেলা কোথায় যাও, রাত্রিবেলা কোথাও কি বেরো? তখন বলছে না, রাত্রিবেলা খুব একটা বেরোই না, আমার কাজ না থাকলে আমি বেরোই না। জানলা দিয়ে শোবে, লাইট নিভিয়ে শোবে, মাথার পাশে গীতা বা যে কোনো ঠাকুরের নিয়ে তুমি শোবে। বলছে আমার মাথার পাশে গীতা থাকে, কিন্তু তাতেও আমাকে মনে হচ্ছে মানছে না, পারছি না। আর ও তো নাস্তিক ছিল।
হুম, তাও গীতা নিয়ে শুতো? হ্যাঁ, মানে এটা ওর বাবা বলেছিল, কি কারণে জানি, বাবাকে দেখতো যে মাথার পাশে বালিশের নিচে আচ্ছা। নিয়ে শুতো, ওইটা দেখে ও শুতো। কিন্তু একটা ব্যাপার কি, আমার যদি ভক্তি না থাকে, আমি তো তাচ্ছিল্য করে রাখছি জিনিসটা, তো তার এফেক্ট ওটা আমার একটা উপর বই। আসবে কেন? ওটা একটা বই শুধু। ওর একটা বই শুধু লে চাল, এরকম একটা ব্যাপার ওর কাছে, ওটা ও তখন ওরকমই ছিল। তখন এই সন্ন্যাসী বলছে যে তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শোনো, যেভাবে চলতে বলবো সেভাবে চলবে, কারুর দেওয়া খাবার খাবে না, যে সে যতই তোমার প্রিয় মানুষ হোক খাবে না। আজকের পরে বলে দিচ্ছি, যখন তুমি শুতে যাবে গীতাকে ভালো করে নমস্কার করবে, নমস্কার করে প্রণাম করবে, আর ওকে একটা মন্ত্র দিল যে এই মন্ত্র তুমি উচ্চারণ করবে, শুতে যাওয়ার আগে অন্তত 10 মিনিট তুমি ধ্যান করো, তুমি শো, আজকের দিনটা দেখো, আমি আবার সামনের সপ্তাহে আসবো। আচ্ছা। এই বলে উনি বেরিয়ে যায়। ঠিক পরের দিনই ওই বান্ধবীর ফোন আসে, মজা এবার শুরু। ওই বান্ধবীর ফোন আসে, আচ্ছা। কিরে প্রিয়াস, না তোর তো খবর টবর কিছুই নেই, ফোন টোন করছিস না আজকাল, কি ব্যাপার? এই আমি না তোর বাড়ি যাচ্ছি, বল কি খাবি। এবার কি খাবি যেই বলেছে, এবার ওর মাথায় আসলো যে না আমাকে তো বারণ করেছে, ঠিক আছে, এবার না করলেও এটা খারাপ লাগছে। ও বলছে কি দেখ আমার জন্য কিছু আনিস না, আমার না শরীরটা ভালো নেই, এমনি তো আমার একটু লুজ মোশনের মতন হচ্ছে, এরকম আর কি বানিয়ে বানিয়ে ওকে বলেছে। না 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 তুই খাবি না, এটা হয় নাকি, আমি তোর জন্য নিয়ে যাচ্ছি। নিয়ে এসছে, সকাল সকাল সে হাজির, মানে কেয়ারটেকের দিদি আসার আগে ও হাজির হয়ে গেছে। হ্যাঁ, এবার খাবারটা যথারীতি চল 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 ব্রেকফাস্ট করবি চল। এবার ও তো খাবে না, বলছে না রে আমি খেতে পারবো না। একবার না দুবার না তিনবার, 4 বারে বেলা দেখা গেল ওর বান্ধবী রীতিমতন রেগে গেল, তুই খাবি না মানে, তোর জন্য আমি নিয়ে এসেছি, তোকে খেতেই হবে, এটা তো তোর জন্য বানিয়ে নিয়ে আসা, কই তুই তো কখনো এরকম আমাকে ফেরাস না, তোকে ফেরাই না মানে কি ফেরানোর না কথা বলছিস। বলছি না না মানে তুই তো কখনো না করিস না, তুই হঠাৎ আমাকে না করছিস কেন, তুই জানিস না না আমি শুনতে পছন্দ করি না। মানেটা কি? প্রিয়াস না তখন বলছে তুই এইভাবে আমার সাথে অ্যাটিটিউড কেন দিয়ে কথা বলছিস, হ্যাঁ। আমি খেতে পারছি না, আমার শরীর ভালো না, আর এই খাবার আমি খেতে পারবো না, আমাকে ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছে, আর তাছাড়া আমি এই ওষুধ বাড়ির ঘরে রান্না না না বল তাহলে আমি রান্না করি, যে বলে না না রান্না রয়েছে তুই দেখ ফ্রিজে, আমি কালকে রাত থেকে খাইনি কিছু, আমার শরীর লুজ মোশন হচ্ছে, আমি খাচ্ছি না। তুমি বিশ্বাস করবে না, ও যে খাবার নিয়ে এসেছিল ওটা ওখানে আছাড় মেরে দিয়ে ফেলে দিয়ে ও বেরিয়ে যায়, যাওয়ার সময় বলে যাচ্ছে তোর কপালে আরও অনেক শনি আছে। না ঘুরে পুরো তাকিয়ে, মানে ও যে বেরিয়ে গেল, দরজাটা খোলা রয়েছে, ওনা ভাবছে যে ও এরকম কেন অ্যাক্ট করলো আমার সাথে, জাস্ট বিকজ আমি বলেছি আমি খাবো না বলে। এবার তখন সঙ্গে সঙ্গে কেয়ারটেকার দিদি ঢুকেছে, দিদি বলছে কি গো তোমার বন্ধু ওরকমভাবে বেরিয়ে গেল, মানে পারলে আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে যায়, কি হয়েছে, ও কি রাতে এসছিল? বলে না ও দিনের বেলা এসছিল। বলে খাবারগুলো ফেললো কে? বলটা ওই নিয়ে এসছিল। খাবারটা তুলেছে, তুলে না এরকম তুলতে গিয়ে তখন না এরকম শুকেছে, বলছে এরকম গন্ধ আসছে কেন খাবারটা দিয়ে, বলে কীরকম গন্ধ দেখি, এবার কিছু বল, তখন কেয়ারটাকে দিবে না না তোমাকে আসতে হবে না, দেখি না আমি এটা ফেলে দিচ্ছি, কোনো দরকার নেই। মানে ওই খাবারটার মধ্যে না মানে একটা অদ্ভুত মানে থাকে না, ওষুধ মিশিয়ে দিলে দেখবে হসপিটালে গেলে বা নার্সিংহোমে গেলে দেখবে খাবারটা দিলে পরে একটা মেডিসিন গন্ধ থাকে, ওটা মেডিসিন ইয়ের মধ্যে তোর গন্ধটা এসে যায়, মিক্স হয়ে যায়। ও বলছে এটা সেরকম একটা গন্ধ, মানে খাবারের যে গন্ধ থাকে খাবারের গন্ধ না, এটা ওষুধের গন্ধ পাচ্ছে, ঠিক আছে, মানে খাবারটা না ফেলে দিয়েছে। এবার সেদিনটা গেছে, দুপুরবেলা ও মনে হয় ফার্স্ট ও ঘুমিয়েছে, এত ঘুমিয়েছে মানে দুপুরবেলার ওঠেনি, বিকেল হয়ে গেছে, যখন সন্ধ্যা গড়িয়ে 9টা বাজে কেয়ারটেকার দিদি ওকে ধাক্কা মারছে, ওঠো, কারণ ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি ওঠো তুমি কিছু খাবে না, ওঠো। বলছে হ্যাঁ উঠবো, কটা, দেখে কি বাইরে পুরো অন্ধকার, মানে সন্ধ্যার সব ল্যাম্প স্ট্রিটে সব আলো জ্বলছে সব, এই ব্যাপার, কটা বাজে, দেখে 9টা বাজে। বলে আমি এতক্ষণ ঘুমিয়েছি? বলে হ্যাঁ তুমি ঘুমিয়েছো দেখে অনেক দিন পর ঘুমিয়েছো, সেই জন্য তোমাকে আর আমি ডাকিনি।
ওনা নিজে বলছে যে সত্যি আমি ঘুমিয়েছি, তার মানে সন্ন্যাসী উনি যে দিয়েছেন সন্ন্যাসী বাবা, তাহলে সত্যি তাহলে আমি তাহলে বাঁচতে পারবো, তাহলে আমাকে বাঁচার রাস্তা উনি শিখিয়ে দিয়েছে। ও মনে হয় সেদিন থেকে নিয়ে আজ অবধি কোথাও যে বেরোয় ও ভগবানের নাম করতে করতে বেরোয়। যে মেয়ে ছিল নাস্তিক, ভগবান মানে কিছু বুঝতো না, মাটির পুতুল, ঠিক আছে। রাত্রিবেলা যখন শুতে গেছে ওই মনে হয় প্রথম ওর ভিতরে না ও জোর পেয়েছে একটা, তুই কী করবি আমি দেখে নেব। বলছে হ্যাঁ কেটাকে দিয়ে তুমি যাওনি কেন, যাও যাও, তুমি তো অনেক দূর যাবে, যাও বাড়ি যাও। তখন বলছি না তোমার কি শরীর খারাপ লাগছে, তাহলে আমি থাকি। ভাই না না তোমাকে থাকতে হবে না, তুমি যাও। 10টা 10:30 এরকম বাজে, অলরেডি রুমের মধ্যে কিন্তু তাণ্ডব আরম্ভ হয়েছে। আচ্ছা, হলঘরের লাইট অটোমেটিক অন অফ করছে, ঠিক আছে। এবার ও বেডরুমে রয়েছে, ও দরজাটা খোলাই রেখেছে, প্রত্যেক সময় দরজা দিয়ে শুতো, এখন দরজা খোলাই রেখেছে। এমনি দরজাটা দেওয়া, ওর ঘরের থেকে বেডরুমের দরজাটা খোলা রেখেছে। ও যখন শুয়েছে ও দেখতে পাচ্ছে, ফিল করতে পারছে যে এন্টিটি ওর কাছে আসতে চাইছে কিন্তু আসতে পারছে না। আচ্ছা, আসতে চাইছে প্রচণ্ড রকমভাবে বুঝতে পারছে, কারণ একটা প্রেশার আসছে ওপার প্রান্ত থেকে, ঠিক আছে। মানে প্রেশার মনে করছে ওর বুকের দম, আর বুক মধ্যে কেউ চেপে বসছে এরকম ব্যাপার, কিন্তু ওকে টাচ করতে পারছে না। ও কিন্তু শুতে যাওয়ার আগে যেটা ওই সন্ন্যাসী বাবা বলেছিলেন যে অন্তত 10 মিনিট তুমি ধ্যান করে তারপরেই শুতে যাবে। ও মনে মনে ভাবছে না এইটাই রাস্তা, আটকাতে যদি হয় আমাকে এইভাবেই নিজের মনে জোর আনতে হবে, আর যেরকম যেরকম বলেছে আমাকে সেরকম সেরকম করতে হবে। ও পুরো বুঝতে পারছে যে এন্টিটিটা পাগলের মতন মানে করছে রুমের মধ্যে, মানে এপার থেকে ওপার, ওপার থেকে পুরো বুঝতে পারছে একটা ছায়া এদিক থেকে সমানে সরছে, ঠিক আছে, কিন্তু ওকে টাচ করতে পারছে না, কিছুতেই না। এই করে ও কখন হতে হতে ও না ঘুমিয়ে পড়েছে, ওর খেয়াল নেই। সকালবেলা যখন ঘুমটা ভেঙেছে দেখে পাশে না একটা ওই বেড ল্যাম্প থাকে, সেই ল্যাম্পটা পড়েছে, মাটিতে পড়ে গেছে, ওতে ওর ঘুমটা ভেঙে যায়। তখন প্রায় কটা বাজে, 4টা 4:30 এরকম বাজে। এটা বোঝা গেল যে ঘরে কিন্তু সারাটা রাত একটা তাণ্ডব হয়েছে, কিন্তু ও সেটা বুঝতে পারেনি। ও যে জব করতে করতে ও যে কখন শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, ও নিজেও জানে না। আর এই যে এন্টিটিটা ওকে টাচ করতে পারলো না, ওর উদাহরণ হচ্ছে এইটা। যাওয়ার আগে রাগের চোটে ওটাকে ভেঙে দিয়ে গেছে। আস্তে আস্তে ও না একটু মনে করলো না এবার একটু আমাকে বাইরে যেতে হবে, বাইরে বেরোতে হবে। কিন্তু কি উনি বলে দিয়েছিলেন সন্ধ্যার পরে তুমি বাইরে থাকবে না, চুল খোলা দিয়ে বাইরে যাবে না, বাইরেরও কিছু খাবে না, যদি খেতে হয় জলের বোতল নিজের সাথে রাখো, কোনো কিছুই খাবে না। মানে বাইরে থেকে মানে তুমি কিছুই খেতে পারবে না, মানে একটা ক্যাডবেরি হোক টফি হোক তুমি খেতে পারবে না এখন, ঠিক আছে। তো বিকেলের মধ্যে বাড়ি চলে আসে। তুমি বিশ্বাস করবে না, ঘরে যখন ঢুকেছে দেখছে রান্নাঘরের বাসনপত্র, সোফার কুশন, এমনকি ফ্রিজের পাল্লা খোলা। হ্যাঁ, মনে হচ্ছে ঘরের মধ্যে ওর একটা কেউ ঘরের মধ্যে তছনছ করে দিয়ে চলে গেছে। কোনো জিনিসের জায়গায় নেই। ফ্লাওয়ার ভাস ভেঙে পড়ে আছে, শোকেসের কাঁচ ভাঙা, এমনকি ওর একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপটাকে কেউ আছাড় মেরে ভেঙে দিয়েছে, মানে পড়ে রয়েছে, ওটা ইউজ করা যাবে না, ক্র্যাক এসে গেছে স্ক্রিনে। উনি এখন দেখছে, ওর কেয়ারটাকে দিদি বলছে হায় হায় কি সর্বনাশ, এ কি করলো, এগুলো কি হয়েছে। এবার আশেপাশে যারা ফ্ল্যাট আছে তাদেরকে নক করেছে, দিদি কিছু হয়েছে না কি, বলে না কই আমাদের এখানে তো কিছু হয়নি। হ্যাঁ, এবার পাশে একজন বয়স্ক করেই ভদ্রমহিলা থাকতেন, উনি আবার কেউ রুমের মধ্যেই সারাক্ষণ, যেহেতু বয়স হয়ে গেছে উনি খুব একটা রুম থেকে বেরোতেও না, উনি তো মনে হচ্ছে অনেক বছর পর মনে হয় সামনের ফ্ল্যাটের লোককে দেখছে, মানে এরকম একটা ব্যাপার। তো বলছি ও দিদি তারা আমাদের ঘরের মধ্যে এগুলো কে করলো। এবার সাপোজ তুমি ভাবো তুমি বসে আছো এত ভালো, তুমি বাইরে গেলে, বাইরে এসে যে ফুলের টপটাপ এগুলো সব উল্টে পড়ে রয়েছে, এগুলো কে করলো। সে গুছিয়ে টুচিয়ে সেদিনকে ওই কেয়ারটেকার দিদি বলছে আজকের আমার বাড়ি যাওয়া হবে না, পুরো সারা বাড়ি তছনছ করা। তো সেদিনকে কেয়ারটেকার দিদি থেকে গেছে। হ্যাঁ, এবার ও কিন্তু বারণ করেছিল তোমাকে থাকতে হবে না, ও ছিল ড্রয়িং রুমে শুয়েছে। ও রীতিমতন ঠাকুরের নাম জপ করে যেরকম সন্ন্যাসী বাবা বলেছিলেন বলে শুয়ে পড়েছে।
হঠাৎ শুনছি ও বাবা গো মেরে ফেললো আমাকে মেরে ফেললো। ও লাফ দিয়ে গেছে প্রিয়াসনা। কি হয়েছে দেখে ওর মানে মাসি যে এরকম নিজে এরকম করছে, ও দিদি বাঁচাও, মানে মনে হচ্ছে ওর কি সমস্যাটা কি হয়েছে, মনে হয় ও আমার গলা টিপে ফেলছে। কে গলা টিপে ফেলছে? বলে দেখো তুমি দেখো আমার গলাটা, উফ, মানে ওর মনে হচ্ছে যেন কিছু একটা ও দেখেছে, মানে ও মনে হচ্ছে দম নিতে পারছে না, দমটা গিয়ে এখানে গিয়ে আটকে আছে। বলে দিদি আমি এক্ষুনি বাড়ি যাব। তারপরে রাত্রি 2টোর সময় তুমি কোথায় বাড়ি যাবে, তুমি আমার ঘরে আসো। বলে না আমি এর জন্য থাকতে চাই না, তোমার এই ফ্ল্যাটে কিছু না কিছু আছে। মানে আয়নার সামনে যখন গেছে দেখছে কেয়ারটেকার দিদির গলায় পুরো 5টা আঙুল এরকম ছাপ, মানে গলাটা কেউ চেপে ধরেছে। ঘুমের মধ্যেই এটা ওর সাথে হয়েছে, বুঝছো? ও পুরো ঘাম, রীতিমতন ঘাম। বলছি দিদি আমি এখানে থাকতে পারছি না, আমাকে মেরে ফেলবে ও দিদি, আমি পারছি না, এরকম করছে। তারপর বলছে তোমার কিছু হয়নি, আমি রয়েছি সাথে, তোমার কিছু হবে না, তুমি এখানে বসো, খাটে বসো। সেই রাতটুকু ওই বসে থেকেই কাটিয়ে দিয়েছে। সকাল হয়েছে, কেয়ারটেকার দিদিকে বলছে তুমি বাড়ি যাও। ও কেয়ারটেকার দিদি কিন্তু আর আসেনি, ওই লাস্ট আর আসলো না। এবার পরের সপ্তাহে বলতে গেলে পরের সপ্তাহে বলেই ছিল যে সন্ন্যাসী বাবা আসবে, উনি সেই আসলেন। ঠিক উনি পরের সপ্তাহে উনি আসলেন। এই একটা সপ্তাহ তো গেলই এইভাবে। তো কেয়ারটেকার দিদি তো ওইখানেই ছেড়ে দিলেন কাজ, উনি আর আসেনি। এবার এই সন্ন্যাসী বাবার সাথে দেখা হওয়ার পরে না প্রিয়াসনার মনের মধ্যে একটা জোর চলে এসেছিল। ও মনে করতো কি আমার সাথে যেটা খারাপটা আছে আমার সাথে ভালোটাও আছে। ওনার সবসময় একটা মনে হতো কোনো জ্যোতি ওকে প্রোটেক্ট করছে। হ্যাঁ, যখনই ওরকম ভয় লাগতো, কিছু একটা লাগতো, ও দেখতে পেতো কোনো অরা, মানে কোনো জ্যোতি ওকে প্রোটেক্ট করছে, একটা পজিটিভ ভাইব্রেশনকে ফিল করতে হ্যাঁ, পারতো পুরোপুরিভাবে। তো ওই ঠাকুরমশাই যখন ঘরে ঢুকলেন, আগের দিন বলেছিলেন যখন ঢুকেছে নাককে চাপা দিয়ে, এবারে উনি কিন্তু স্ট্রেট ঢুকলো বাড়িতে, ঘরের মধ্যে ঢুকে গিয়ে বলছে বসো, তোমার সাথে আমার কথা আছে। কত বছর হয় এখানে আছো? তখন বলছে না আমরা তো আগে অমুক জায়গায় থাকতাম, আমার এখানে ফ্ল্যাটটা আমার নামেই, আমার বাবা এখানে, আমিই থাকি বেশিরভাগ, আমার বাবা মারা মাঝে সাঝে আসে। বলছে এই বাড়ি তোমাদের তো ভিত ঠিক না। আচ্ছা, বাড়ির ভিত ঠিক না, এবং সত্যি কথা বলতে গেলে বাড়িটা যে হয়েছে একটা কবরস্থানের উপরই হয়েছিল এই ফ্ল্যাটটা। আচ্ছা, যেদিনকে গৃহপ্রবেশ করে প্রিয়াসনার হাতের আঙ্গুল কেটে যায়, এবং সেই রক্ত পুজোর মধ্যেই কিন্তু রক্তারক্তি ব্যাপারটা হয়েছিল, ঠিক আছে? এবং দেখো গৃহপ্রবেশ হচ্ছে, সেখানে এক কারোর হাত কাটলো বা কিছু একটা কারণ, এটা তো খুব একটা ভালো লক্ষণ না। ওর কিভাবে জানি হাত কেটে গেছিল। বলছে এটা কবরস্থানের ওপর তোমার বাড়িটা হয়েছে, এর ভিত ঠিক না। এই যদি তুমি ভিতরে যাবে এখন তুমি দেখবে পিছন দিকটা কিন্তু জঙ্গল, পিছন দিকটাতে কোনো বাড়ি ঘরদোর কিছু নেই, গাছপালা হয়ে জঙ্গলই হয়ে রয়েছে, ঠিক আছে? আমি কি মাঝে মধ্যে নাকি শেয়ালও আসে, মানে এরকম আর কি ব্যাপার। এখানে তোমার ফ্ল্যাটটা যদি পারো ছেড়ে দাও, নইলে বাড়িটা ভালো করে, পুরো বাড়ি বিল্ডিংই তোমার পুরো ভালো করে ঘেরাও করতে হবে। ঘেরাও করতে হবে মানে? মানে বন্দনা যেটা বলে, আচ্ছা আচ্ছা, বাড়ি বন্দনা করা নেই। এবার ওরা তো থাকে একটা ফ্ল্যাট, এটা পার্টিকুলারলি একটা পোর্শনের মধ্যে, এবার উপর নিচে তো আরও রয়েছে। এবার আরও একটা ব্যাপার, এই ফ্ল্যাটে যে ওরা থাকতো খুব বেশি জন কিন্তু ওখানে ছিল না। আচ্ছা, ওই বয়স্ক একজন ভদ্রমেলা যে বাড়ির ঘরের উল্টো দিকে থাকতো, তার সঙ্গে ওরকম একটা কাজের লোকই থাকতো, ছেলে থাকতো বিদেশে, মাঝে মধ্যে আসতো, ঠিক আছে? আর এক রয়েছে ও নিচের তলায়, মনে না তার নিচের তলায় একজন দুজন এরকম থাকতো, ওরাই হচ্ছে উপরের তলাটাতে থাকতো, ঠিক আছে? এবার বলছি যে সেটা করতে গেলে তো আমাকে ফ্ল্যাটের সবার সাথে কথা বলতে হবে। মানে হ্যাঁ সেটা বলো, অসুবিধা তো কিছু নেই, ঠিক আছে, আমি পুরো ইয়েটাই বন্দনা করে দেবো, আর তোমার না বললেও চলবে কাউকে, আমি এসছি, আমি পুরোটা করে দেবো। এবার বলি তোমার সেই বান্ধবী কি আর আসে? ওনা তাকিয়ে রয়েছে, ও তো কখনো বান্ধবীর কথা বলেনি। বলেছে হ্যাঁ আমার একটা বন্ধু আছে, তার সাথে কথাবার্তা হয় এই অবধি, ঠিক আছে, সে বাড়িতে আসে। বান্ধবী আপনি জানলেন কি করে? বলে আমি কি করে জানলাম সেটা না, আমি তোমাকে যে কোয়েশ্চেনটা করছি তার উত্তর দাও, প্রশ্ন করেছি তার উত্তর দাও, সেই বান্ধবী কি আসে? বলছে না বান্ধবী আসে না, বান্ধবী এসছিল, এই এরকম হয়েছে, খাবার নিয়ে এসছিল, ফেলে দিয়ে চলে গেছে। খাবারটা খাওনি তো?
আর কোনোদিন ও কিছু আনলে মুখেও দেবে না। বলছে কেন, মানে কি হয়েছে আমাকে একটু বলুন না, মানে আমার খুব ভয় হচ্ছে। বলে এই সব মূলের কারণ হচ্ছে তোমার ওই বন্ধু। কি করছে, একটা মাটির পাত্র আনলো, ওনার সাথে যে ছিল বললো এর মধ্যে জল দাও। ওকে বললো তুমি এখানে বসো, শুদ্ধ কাপড় পরে আসো, তুমি স্নান সেরে আসো, আমি এখানে বসছি অপেক্ষা করছি। তুমি কি কিছু খেয়েছো? না আমি কিছু খাইনি। ঠিক আছে আসো, আমি এখানে বসছি। 10 মিনিট মধ্যে ও এসছে, তাড়াহুড়ো করে গেছে। অলরেডি উনি পুজো আচ্ছা শুরু করেছে। বলছে এখানে বসো, এই জলটার উপর ধ্যান দিয়ে দেখো, নজর তুমি দেবে কোথাও, আর মনস্থিরটা করবে তুমি এখানে। কে ডাকলো কি করলো কখনো সাড়া দেবে না। তো সেরকম দেখতে পাচ্ছে, মানে এবার তুমি দেখো জলের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ। মানে মন্ত্রপুত জল দিয়েছে, দেখো তো তুমি কিছু দেখতে পাচ্ছ? প্রথমে বলছে না আমি কিছু দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো, মনটা স্থির করো, স্থির করে তুমি দেখো, তুমি দেখো তুমি দেখতে পাবে, দেখো তুমি দেখতে পাবে। বলছে হ্যাঁ, তখন বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি, একটা কেউ বসে আছে, কেউ কালো কাপড় পরা। আর কি দেখতে পাচ্ছ? বলছে কিরকম পুতুল হাতে রয়েছে। আর কি দেখতে পাচ্ছ? আর কিছু দেখতে পাচ্ছ? আশেপাশে কিছু দেখতে পাচ্ছ? বলে না আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু মনটা স্থির করতে পারছে না একটা জায়গায়। বলছে ঠিক আছে, এবার দেখো তোমাকে আমি বলি, তোমার মাথার চুল, তোমার জামা কাপড়, অনেক কিছু নিয়ে অনেক কিছু করেছে। কে করেছে? তোমার ওই বান্ধবীই করেছে। না না হতেই পারে না, তার প্রমাণ তুমি পেয়ে যাবে, তোমার প্রমাণ, সেই প্রমাণ তুমি পেয়ে যাবে। তুমি বাড়ির ওই নিশানায় যাও, গিয়ে দেখো, দেখো একটা পুতুল পড়ে আছে আর তার মধ্যে সূচ খাটানো। তুমি যাও, গিয়ে দেখতে পাবে। বলে রাতের বেলা যাবে না, দিনের বেলা যাবে। তখন বলছে তাহলে আমি এখন যাবো? বলছে না এখন যাবে না, কারণ অলরেডি তখন বিকেল হয়ে আসছিল। ঠিক আছে, এখন তুমি যাবে না, সন্ধ্যার পরে তো কখনোই কোনো অন্ধকার জায়গায় তুমি যাবে না। ঠিক আছে, বাড়ির পিছন দিকে হলেও তুমি যাবে না, তুমি যাবে সকালবেলা যাবে, যখন লোকজন যাতায়াত করছে সেরকম সময়তেই যাবে, এখন তুমি যাবে না। এও বলে দিয়েছে শনি মঙ্গলবার কোথাও কখনো গিয়ে, সে যারই কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যায়, কিচ্ছু খাবে না। এমনকি এও বলেছে মন্দিরে যে প্রসাদ বিতরণী হচ্ছে সেখানেও তুমি খাবে না, নমস্কার করবে চলে আসবে। কারণ ওকে একটা জল দিয়েছিল ওর পুরো শরীরটা হিল করবার জন্য। ওই সময় কোনো বাইরের কোনো দানা, মানে বাইরে থেকে আমরা যদি মিনারেল ওয়াটারও ওকে দিই, ও সেটা খাওয়া বারণ, খেতে পারবে না। বলছে এটা অনেকটা শত্রুতা থেকে হয়েছে, তুমি কি কোনো কারণে কোনো কিছুতে ওকে না করেছিলে? বলে সেরকম তো না, একবার কি হয়েছে তুমি কিভাবে, তুমি পুরোটা বলো, তুমি কিন্তু চেপে যাচ্ছ। ও তখন আর না থাকতে পেরে ও আর কি বলে, ওর কাছ থেকে নয় নয় করেও মানে 10 থেকে 12 লক্ষ টাকা নিয়েছিল, নয় নয় করেও। মেয়েটার থেকে? মেয়েটার থেকে। কেন আমি প্রথমেই বলি, মানে খেপে খেপে নিয়েছে, এই দে না আমার 10,000 টাকা দরকার আছে, দে না দে না দে না, আমার একটু 5,000 টাকা আছে, দে না। এবার প্রথমেই আমি বলেছি ওরা কিন্তু যথেষ্ট অবস্থাপন্ন মেয়ে, অবস্থাপন্ন ঘরের মেয়ে। ওর বাবা মা ওকে যথেষ্ট হাত খরচা দিত, মানে যেহেতু নিজেরা টাইম দিতে পারছে না, ও টাকা দিয়ে ওই জায়গাটাকে মেকআপ দেওয়ানোর চেষ্টা করত। ওর বাড়িতে যে কেয়ারটেকার ছিলেন তারই মাসের মাইনে ছিল 16 থেকে 17,000 টাকা মাসের মাইনে, তখনকার কথা বলছি। আর এই যে এই জিনিসটা ওর সাথে যে হয়েছে, এটা তো আমি সংক্ষেপে এখানে বলছি, এটা কিন্তু একবারে হয়নি, ওটার জন্য ভুক্তভোগী কম করে 5 থেকে 6 বছর। আচ্ছা, প্রচণ্ড রকমভাবে ভুক্তভোগী। প্রথম কম ছিল, তারপর আস্তে আস্তে ট্রিমেন্ডাসে বেরোয়, যখন কিনা সুইসাইড অ্যাটেম্পটা চলে আসে ভিতরে। তোমার মাথার চুল থেকে তোমার জামা কাপড় থেকে সব নিয়ে তুমি যাও মেয়েটার বাড়ি, তুমি দেখতে পাবে সব আছে মেয়েটার কাছে। কোথাও না কোথাও থেকে পেয়েছে, চুল আঁচড়িয়েছে, সেটা পড়েছে রুমে, চিরুনি থেকেও তো পাওয়া চিরুনি যায়। থেকেও পাওয়া যাবে। ঠিক আছে, যার জন্য আমাকে প্রিয়াসনা বলছে সায়নী তুমি যদি কোনো হোটেলে যাও,
চুল তুমি যদি পড়ে থাকে সেই চুল তুমি গুড়িয়ে নেবে, চুল ওখানে ফেলে আসবে না। আমাকে সাবধান করছে, বলছে চুল তুমি ফেলে আসবে না। ও এতটা ভুক্তভোগী না। আর ওকে যখন সব কিছু বলছে ওই ঠাকুরমশাই যে পাই টু পাই তোমার কাছ থেকে যে টাকা নিয়েছে, টাকা নিয়ে ও নিজের আখের গুছিয়েছে, এবং সেই থেকেই টাকা কিন্তু দিয়েছে এক তান্ত্রিককে, যে কিনা জিনের দ্বারা তোমার এই ক্ষতি করার চেষ্টা করেছে। পুরো ছিল ওটা জিন। মানে যেটা আমি বুঝলাম যে দেখো, যেটা ও আমাকে বলেছে যে এদের মধ্যেও কিন্তু একজন হেড থাকে। আমি এগুলো জানতাম না, যাই হোক ও আমাকে বলছে এর মধ্যেও হেড থাকে। যে চালনা করেছে সে কিন্তু হেডই হেডকে দিয়ে চালনা করিয়েছে, এবং ওর নামে, ওর নাম ধরে সব কিছু নিয়ে ওই কবরস্থানে গিয়ে ওই তান্ত্রিক ঠিক 12টার পরে এই সব তন্ত্র সাধনাগুলো করতো। বিশেষ করে পূর্ণিমার অমাবস্যাতে, বিশেষ করে অমাবস্যার থেকে ওর শরীরে অস্বস্তি আরও বেড়ে যেত। কারণ এগুলো কিন্তু জাগ্রত বেশিটাই হয়, কিন্তু বেশিরভাগই করে কিন্তু অমাবস্যার সময়। তোমার নামে সব কিছু, ওর কাছে হেন কোনো জিনিস নেই, তোমার যাবতীয় জিনিস ওর কাছে রয়েছে। মোট কথা তোমার ডিএনএ থাকতে হবে। হ্যাঁ, কোথাও না কোথাও থেকে ও কালেক্ট করেছে। হ্যাঁ দেখো, আমার বাড়িতে যদি আজকে আমার কোনো বন্ধুর অবাধ যাওয়া আসা থাকে, ঠিক আছে, প্রথমত কথা আজকের দিনে বন্ধু শব্দটা তো এই ক্ষেত্রে খাটে না। বন্ধুর কথার অর্থ অনেক গভীর, ঠিক আছে। মানে একজন প্রকৃত বন্ধু কখনো এই কাজ তো করতে পারবে না। যেই ছিল প্রিয়াসনার সাথে, সে কতটা ওর বন্ধু সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট না পুরোটাই সন্দেহ রয়েছে। তো এই ব্যাপারে আমি একটাই কথা বলতে পারি যে যখন কারোর আমার বাড়িতে অবাধ যাতায়াত রয়েছে, বিনা হেজিটেশনে সে আমার বাড়িতে এসে নাইট স্টে করছে, সে আমার বাড়িতে থাকছে, তার বাড়ির খাবার আমি খাচ্ছি, তখন তার পক্ষে না এই জিনিসগুলো কালেক্ট করা খুব ইজি হয়ে যায়। আর সবথেকে বড় কথা, ফেসবুক থেকে পরিচিত হওয়া একজন যে এতটা তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাচ্ছে এবং যে তার বাড়িতে এত তাড়াতাড়ি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, এখানে তো কিছুটা ক্ষেত্রে প্রিয়াসনাও দায়ী। এত সহজে তো আজকের দিনে দাঁড়িয়ে এতটা ভরসা বা বিশ্বাস, যেখানে ও একটা মেয়ে একা একটা বাড়িতে থাকে, সেক্ষেত্রে তো এই জিনিসটা ওরও ভুল হয়েছে। আসলে কি ভুল মানে কি, ও দেখেছে একজনকে আমি সঙ্গী পেয়েছি, ও অ্যাকচুয়ালি শি ওয়াজ লুকিং ফর সামওয়ান, মানে অ্যাজ আ গাইড ওর থাকবে সবসময়, যাকে শি ক্যান শেয়ার এভরিথিং। ওর বাবা মাকে পেতো না, এমনকি ওর একটা একজনের সাথে মানে সম্পর্ক ছিল, লং ডিস্টেন্স সম্পর্ক আমি বলবো। সেই ছেলেটিও ভালো ছিল না। মানে ও যখন, মেয়েটার যখন এন্ট্রি, ও কিন্তু তখন অলরেডি মানে টুটা ফুটা রয়েছে, ওই সুযোগটাই পেয়েছে, ও সুযোগটাই পেয়েছে। ও দেখেছে এইবারই আমি হাতটা মারতে পারবো। সত্যি কথা বলতে, আজকের পডকাস্টে বসার আগে যখন আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, তুমি আমাকে এটাও বললে যে মেয়েটার ছবি তোমাকে দেখাই। মেয়েটার ছবিটা আমি দেখেছি তখন। ইনফ্যাক্ট এখন যখন তুমি আমায় ঘটনাটা বললে, দেখো যখন তুমি আমার সাথে ঘটনাটা শেয়ার করছো, তখন দেখবে আমাদের মাথার মধ্যে একটা ভিজুয়ালাইজেশন হতে থাকে, ঠিক আছে। আমি এবার আমার ভিজুয়ালাইজেশনে মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি, যেহেতু ছবিটা দেখেছি। আমার এত খারাপ লাগছে না, ঠিক আছে, মানে মেয়েটার ওই হাসি মুখের ছবিটা দেখে আমার মনে হচ্ছে এত পিওর একটা সোল, তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। ইট ইজ টেরিবল। মানে কি করে পারে মানুষ এরকম করতে? আর উদ্দেশ্যটাই বা কী ছিল? মানে সে তো তোকে টাকা দিয়েও হেল্প করেছে, সে তোকে ভরসা করেছে, বিশ্বাস করেছে, তারপরেও কেন? এরকম তো না যে তাকে মেরে ফেললে তার সমস্ত টাকা পয়সা তুই পেয়ে যাবি। কোথাও না কোথাও একটা হিংসা বা গ্রাজ থেকে হয়েছে। মানে ও এত পারছে, আমি পারছি না, কেন পারছি না? এবং নাচের প্রোগ্রাম হচ্ছে, সেখানে ওর খুব বাহবা আছে। মানে ও একটা অনুষ্ঠান করছে, সেখানে ও গেছিল, এই মেয়েটিকেও নিয়ে গেছে, সেখানে ওর জায়গায় ওর তারিফ করেছে। যেখানে আমার যে বন্ধু, যার কথা বলছি প্রিয়াসনা, ও কিন্তু লার্নার, ও এখনও লার্নার। আমি বলবো না শি ইজ আ টিপিক্যাল ডান্সার, নো, ও লার্নার, ঠিক আছে। এবং এই যে মেয়েটি, ওর যে বন্ধু, সে কিন্তু ভালো নাচে, ঠিক আছে, এরকম ব্যাপার। এখানেও ও মার খাচ্ছে, ঠিক আছে। মানে ওর সামনে, আরে যে নাচতে পারে না তার এত প্রশংসা করছে, ভাইলাইজ আমি নাচতে পারি এত ভালো, আমার কোনো প্রশংসা নেই কেন? মানে এগুলো না ভিতরে ভিতরে ওকে কুকরে খেত। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, ওকে কখনো টাকা দিতে বারণ করেছিল? মানে ওই যেহেতু ওই যে সন্ন্যাসী যার কথা তুমি বলছো, তিনি জিজ্ঞেস করেছিলেন যে ও কখনো কোনো কিছুতে না করেছিল কিনা, ঠিক আছে। এরকম কি? হ্যাঁ হয়েছিল কি, একবার মাঝখানে ওই মেয়েটার নাকি বিয়ে, আচ্ছা, ও যে ইয়ে, তার নাকি বিয়ে। এবার তখন বলেছে যে দেখ আমার না বিয়ে, আমাকে এত টাকা দে। মানে এটা কোয়াইট লামসাম একটা অ্যামাউন্ট ওর কাছে চেয়েছে, না বাবার চাকরি চলে গেছে, মা তো হাউসওয়াইফ। তখনও বলেছে দেখ আমি এমনিতেই অসুস্থ,
আমার পিছনে অলরেডি আমার বাবা মা বিরক্ত, আমি বাবার কাছে আর কত টাকা চাইবো? এবার তো বাবা তো আমার উপর সন্দেহ করবে যে আমি টাকাগুলো নিয়ে কী করছি, কেন অলরেডি একটা মোটা অ্যামাউন্ট ওর হাতে দেয়, সেটা তার মধ্যে কি আছে, ওর খরচা, ও যে পড়াশোনাটা করবে তার খরচা অ্যামাউন্টটা ওর মধ্যে অ্যাড করা, প্লাস ওর যে কেয়ারটেকার দিদি দেখে তার অ্যামাউন্টটা অ্যাড করা। আমি যদি পুরো টাকা তোকে তুলে দিই হাতে, তাহলে আমাকে তো হিসাবটা দিতে হবে যে টাকাটা আমি কী করেছি। তাহলে আমি কিছু করছি, খারাপ জায়গায় আমি ইনভেস্ট করছি, তখন তো আমি মার খাবো। ওই যে না করেছে টাকাটা, ওই মনে প্রথমবার না করেছিল। ওটাই আমার ডাউটটা হলো, কারণ তুমি টাকার কথাটা তুললে তখন, ঠিক আছে, আমার ওটাই ডাউট হয়েছিল। এবং তারপরে যেটা হয়, ওকে যেরকম সন্ন্যাসী বাবা যিনি বলে গেছিলেন, বলে তোমার ঘরে আমি পুজো করে দিয়ে গেলাম, তুমি এটা সবসময় মনে রাখবে উপরে একজন দেখে, তুমি যদি কারোর ক্ষতি না করে থাকো, তোমার ক্ষতিও কিন্তু সে রক্ষা করবে। হতে পারে তুমি জর্জরিত হয়ে গেছো, কারণ আমি এটা আমার লাইফ দিয়ে বুঝি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু সত্য কখনো যেরকম চেপে থাকা যায় না, সত্যর মতন বড় মাপের কিছু হয়ও না, ওর ওয়েট অনেক, ঠিক আছে। তো তুমি সবসময় মনে রাখবে তোমাকে উপর থেকে কেউ আশীর্বাদ করছে। এবার এটা মাথায় যে সেদিনকার মতন ঠাকুরমশাই ওখান থেকে উনি সন্ন্যাসীর বাবা উনি বিদায় নেন। পরের দিন সকালবেলা, সেদিনকে রাত্রিবেলা কিন্তু খুব ভালো ঘুমিয়েছে, ওর রুমের মধ্যে কোনো ডিস্টারবেন্স নেই। পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে মেয়েটা ফোন করছে, বান্ধবীটা। ওকে, কি হয়েছে ব্যাপার? যেই তান্ত্রিককে দিয়ে ওই কাজ করাতো, সে তান্ত্রিক তো জানতে পারছে ওর ঘরে কে ঢুকছে কে ঢুকছে না, ও তোকে রিপোর্ট দিচ্ছে, এই দেখ ওর ঘরে কিন্তু ও এসছে, এই দেখ ওর ঘরে কিন্তু ওই এসছে। এবার ওনা ফোন করে বলছে, হুট করে বেরিয়ে এসছে, মানে মুখ থেকে, বলে না চোরের মন বোচকার দিকে একটা কথা আছে, বলছে কী রে তুই আজকাল খুব ঠাকুর দেবতা নিয়ে পড়ে আছিস? বলছে আমি ঠাকুর দেবতা নিয়ে পড়ে আছি, তুই কী করে জানলি? মানে ও জানতো ও নাস্তিক, ও ঠাকুর দেবতাই করে না। ফট করে মুখ থেকে ওর বেরিয়ে, ও তো জানতে পারছে ব্যাপারটা, তোকে তো আমি বলিনি। বলে না, মনে হলো তুই আজকাল খুব ঠাকুরের ওয়ালপেপার লাগিয়েছিস ফোনে, ঠাকুরের গান দিয়েছিস কলার টিউনে। বলে তুই আমার কলার টিউনটা শুনেছিস ঠিক আছে, আমার ফোনে আমি ঠাকুরের ওয়ালপেপার দিয়েছি, এটা তুই কবে দেখলি? মানে ও যে আসতো ওর বাড়িতে, ও পুঙ্খানো রূপে সব নজর করতো। এইবার আমার বন্ধুটা বলেছে, শোন না, তুই তো আমার বাড়ি অনেকবার এসছিস, আমি না তোর বাড়ি যাবো একদিন। না 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 না, এখন অসুবিধা আছে রে, এখন তুই আসতে পারবি না, আমার মা অসুস্থ, আমার মা খুব, না কাকিমাকে আমি একটু দেখতে যাবো। আচ্ছা, কাকিমাকে একটু আমি দেখতে যাব। তুই তো এরকম না করতে পারিস না, দেখ তুই তো যখন তখন আমার বাড়িতে এসছিস, কাকিমা এত সুন্দর রান্না করে খাইয়েছে, এবার ওর বুদ্ধি খুলেছে, না আমি একদিন কাকিমাকে দেখা করতে যাব কাকিমার সাথে। এইবার কিছু না কিছু ভাবে ও না ওই মেয়েটির বাড়ির অ্যাড্রেসটা বার করে ফোন নাম্বার থ্রু, মানে কারোর হেল্প নিয়ে, মানে মেয়েটা কিন্তু কোথায় থাকে না থাকে এক্স্যাক্ট, কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রিয়াস না এতটাই ওর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল, ও জানতেও না কিন্তু যে ও এক্স্যাক্টলি কোথায় থাকে। মানে এতগুলো দিন এতগুলো মাসের মধ্যে কিন্তু মেয়েটাই ওর বাড়িতে এসছে, ও কিন্তু একবারও যায়নি। একদিন ও কি করলো, ঠিক করলো না আমি ওর বাড়িটা যাব। ও কি করেছে, ওর এক বন্ধুর সাহায্যে নাম্বারটাকে মানে অ্যাড্রেসগুলো বার করেছে, সামহাও বার করেছে। হঠাৎ হাজির ওর বাড়ির সামনে। এবার সকাল তখন 8টা 8:30 হবে, গিয়ে দেখছে না ওর মা তো দিব্যি সুস্থ, ওর বাবা মনে হয় কাজে বেরোচ্ছে এরকম কিছু, ও বাইরে থেকে ডাক দিয়েছে, হ্যাঁ কে? ও এসেছে। ওর মা তো জানে না কিছু এসব ব্যাপার, ওর মা বলছে এই দেখ তোমার সেই বন্ধু এসছে, হ্যাঁ কে? এসো বলে ওকে ঘরে ঢুকিয়ে নিয়ে এসছে। এবার ও তো মানে না, মানে ও তো একদমই প্রিপেয়ার না যে এরকমভাবে চলে আসবে। ও যে এসছে ওর বন্ধু, পুরো ওর মা তো পুরো মানে মাটির মানুষের মতন, ওর এসছে বান্ধবী এসছে, আর ওর কথা প্রচুর শুনেছে ওর মুখে, ওকে পুরো সচরাচর ওর ঘরে মানে ও টক করতে ওর বেডরুমে ঢুকে গেছে। ও না হ্যাপাজার্ট, ও না ভাবতে পারি আমি যে পুরো ভূত দেখেছে। কিরে তুই আমাকে দেখে ভয় পেলি বলে ওকে জড়িয়ে ধরেছে, মানে ওই বন্ধুটাকে।
আর ওনা আমতা আমতা করছে, বলছি তুই তুই আমার বাড়ি চিনলি কোথা থেকে, কেন তুই তো বলেছিলিস অমুক জায়গায় থাকিস। বলে আমি বলেছি তোকে? বলে হ্যাঁ তুই বলিসনি, তুই তো অনেকবার বলেছিস তুই অমুক জায়গায় থাকিস, বাড়িতে থাকিস, এখানে থাকিস। তুই বলি তোর মার শরীর খারাপ কোথায়, কাকিমা তো ভালোই আছে। বলে ও আমার শরীর খারাপ, না না ও সেরকম কিছু না, মাঝখানে আমার একটু জ্বর হয়েছিল। না বলো কাকু অসুস্থ হয়েছে। বলে ও না না তুমি বসো বসো, আমি তোমাদের জন্য খাবার আনছি। এবার ও বলছি না কাকি আমি কিন্তু কিছু খাবো না, আমি ঘরের আমার নিজের হাতের রান্না করা ছাড়া আমি বাইরের কিছু খাই না। বলে প্রথমবার আসলে বলে না না আমি কিছুই খাবো না, আমি এখান থেকে পাস হচ্ছিলাম তাই ও বাড়িতে ঢুকলাম। এবার ও পড়েছে মহা সমস্যায়, কি করে? ঠিক আছে, ও বলছে ঠিক আছে তুই বস আমি একটু আসছি, বলে না গেছে পাশের ঘরে। মানে ও বুঝতে পারছে না যে ও কী করবে। পরক্ষণে ও কী করলো, আশপাশটা এরকম দেখছে, ও নজরে পড়েছে, মানে কি বলবো, ওর রুমাল, মানে পিয়াসনার রুমাল, পিয়াসনার প্যান্টি, লিপস্টিক, চিরুনি, পাফ, অনেক কিছু যেটা ওর চোখে পড়েছে একটা প্যাকেটের মধ্যে পোটলা করা। এবার তুমি হয়তো কোয়েশ্চেন করবে ওর চোখে এটা পড়লো কী করে, ওরকম বাইরের মধ্যে রেখে দেবে? ওদের বাড়ি ঘরদোর খুব একটা বড় ছিল না, দুটো ঘর, একটা রান্নাঘর, বাইরে বাথরুম, মানে ও থাকতো না, রেন্টেড বাড়িতেই থাকতো মেয়েটি। ঠিক আছে, ওর যাওয়া মাত্রই ওর নজরটা পড়েছে গিয়ে ওই প্যাকেটটার মধ্যে, একটা হোয়াইট কালারের প্যাকেটের মধ্যে গিট মারা, আর সেটা নিচে ফেলা ছিল। দেখো তুমি তোমার শার্টটা কিন্তু চিনতে পারবে একদম। আমি যেরকম আমি আমার শাড়ি আমি পরতে, আমার মানে চুরি হলেও সেটা তুমি পক্ষ দেবে বুঝতে পারবে যেটা আমার একদম। জিনিস। কারেক্ট। ও কিন্তু পুরো বুঝতে পেরেছে যেটা আমারই জিনিস হবে। এমনকি একটা আংটি যেটা ও পরতে ভালোবাসতো সেটা ওই আংটিটা ওই প্যাকেটের মধ্যেই রয়েছে, চিরুনিটাও ওর মধ্যে রয়েছে। ঠিক আছে, ও না কিছু বলেনি, ও চুপ করে খাটে বসে আছে। এ চল আমরা একটু বেরোবো, মানে ওকে না বসতেই দিতে চাইছে না, ওকে বসতেই দেবে না ঘরে। বলে না না এই তো আছি, আমার তো অন্য কাজ আছে রে, অন্য কাজে যাবো, প্রিয়াসটা বলছে। আর কোনো কোথায় চল না বস এখানেই বসি, এখানে একটু কথা বলি, কাকিমাকে ডাক। বলে না 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 আমার তো বেরোতে হবে, আমার কলেজে একটু কাজ আছে রে। এবার কলেজ তো তুই কোন জন্মে পাশ করে গেছিস? বলে না না আমার একটা রিপোর্ট আনতে যেতে হবে, আমার রিপোর্টটা আমি খুঁজে পাচ্ছি না। মানে ওকে কি বলবে তখন? আচ্ছা। এবার প্রিয়াস না বলছে আমি তো সবই বুঝতে পারছি, এত অক্ষরে অক্ষরে সব মিলে যাচ্ছে। প্রিয়াস না তখন ওইখানে দাঁড়িয়েই বলছে তুই আমার বন্ধু না, তোর সাথে আমার আগের জন্য কোনো শত্রুতা ছিল? না চমকে উঠেছে, হ্যাঁ কি বলছিস, না এরকম কোনো ব্যাপার না, কিসের শত্রুতা, কেন শত্রুতা? তুই জানিস না তুই কি করেছিস? না কি করেছি, কি 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 করেছি, কি করেছি? তোর সাথে আমার পরে দেখা হবে, তুই যা করেছিস এই সবটা আমি তোকে ফেরত দেবো। আচ্ছা। এইভাবে প্রিয়াস না ওইখানে বলেই বেরিয়ে যায়। আরও বলে মনে রাখবি আজকের পর থেকে আমার বাড়ির দরজা কিন্তু তোর জন্য বন্ধ, তুই কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করিস না, বলে ওখান থেকে বেরিয়ে যায়। ঠাকুরমশাই বলে দিয়েছিল তুমি যদি বাড়ির পিছনে যাবে তুমি দেখতে পাবে ওই জিনিসটা কিন্তু পেয়েছিল। আচ্ছা। মানে কিছু না কিছু হয়তো এটা ওই যে তান্ত্রিক যে কাজ করছে তার এটা বলার ছিল না, কি ছিল আমি জানি না। বাড়ি পেয়েছে অনেক ঝোপঝাড় জঙ্গলের মধ্যে থেকে, কোথাও না কোথাও বলেছিল যে তোমাকে খুঁজতে হবে, তুমি খুঁজলে তুমি পাবে। সে অনেক খোঁজাখুঁজির পর ওটা একদিনে পায়নি, 3 দিন বা 3.5 কি 4 দিনের মাথায় গিয়েও একটা পেয়েছে। ওর নাম লেখা রয়েছে, ওই এরকম সাইজের একটা পুতুল, তার মধ্যে ওর নাম লেখা, পুরো বডির চারি জায়গায় না লোহার পেরেক পোতানো, ছোট ছোট যে পেরেকগুলো হয় ও পুরো পেরেক পোতানো, সিঁদুর মাখানো তার মধ্যে। ঠিক আছে, এমন কি এটাও ও আমাকে বলেছিল যে হয়তো নিজের ব্লাডও মনে হয় ওখানে ডোনেট করেছে, কেন এই সবে আমি যা শুনেছি যে ব্লাড লাগে, কেউ সাধনার সময় দেয়, উৎসর্গ করে যাকে বলে, সেটাও মনে হয় করেছিল। ঠিক আছে, এইগুলো যখন দেখলো না রীতিমতন ওখানে প্রায় কয়েক ঘন্টা বসে কান্না, বলে আমি তো কারুর কোনোদিনও ক্ষতি করিনি, ও আমার সাথে এরকম করলো, বলো আমাকে বলছে সায়নী তুমি বলো আমি কি ক্ষতি করেছি যে আমার সাথে এটা করলো। তখন আমি ওকে বললাম যে দেখো এখানে এটা আমি তোমার দোষ দেব না, তোমার পরিস্থিতি তোমাকে ওরকম জায়গায় ফেলে দিয়েছিল, কেন কি তুমি কাউকে পাচ্ছিলে না, ইউ আর লুকিং ফর আ সাপোর্ট, আর ও সেই সাপোর্ট হয়ে এসছিল, ও
ও হয়তো প্রথমে এটা কিছু ঠিক করেনি যে করবে, কিন্তু যখন দেখলো তোমার এত টাকা পয়সা ধন সম্পদ এত কিছু আছে, ওয়াই নট। হুম আর সবসময় এটা মনে রাখবে, ঈর্ষা খুব বাজে জিনিস। নিজেকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে ভালো। আমি মনে করি না কাউকে হিংসা করে আমি জাগতে পারবো, একদম। কাউকে হিংসা করে জাগাও যায় না। তার থেকে বড় কথা, আমাকে ভগবান যতটুকু দিয়েছে আমি সেইটা কাজে লাগাই এবং চেষ্টা করি আমি যদি এটার থেকে কিছু ইমপ্রুভ করতে পারি। এখানে কিছুটা হলেও তোমার, আমি এটা ভুল বলবো না, কিন্তু তা হলেও এটা একটা তোমার ভুল পথ, তখন তোমার ছক রাশি তোমাকে ভুল জায়গায় ফেলে দিয়েছিল, এটা আমি বলতে পারি তোমাকে। এবং এইটার থেকেও যখন উঠে আসে, অনেক স্ট্রাগল করেছে, উঠে এসছে। এবং ওই সন্ন্যাসী ওনাকে রীতিমতন মানে ওনার নামে উনি রোজ সকালে মানে পিয়াসনা উঠেই আগে ওনাকে নমস্কার দেয়, ঘুম থেকে উঠলো আগে ওনাকে জীবনদান নমস্কার। পেয়েছে। হ্যাঁ, বলে উনি আমার জীবনদান, মানে বাবা যদি হয় আমি মনে করি উনি আমার প্রকৃত বাবা। আমার বায়োলজিক্যাল বাবা আমার বাবা না, কারণ বায়োলজিক্যাল বাবা আমাকে থাকলে, আমি যদি থাকতাম তাহলে হয়তো আমাকে পাগলা গারদে থাকতে হতো, ওখানেই আমি মরতাম। মানে এত কিছু যে হয়েছে, এত কিছু যে ব্যাপার হয়েছে না, এই যে বাড়িতে পুজো আচ্ছা এত কিছু হয়েছে, ওর বাবা মা কিন্তু জানে না, বাবা মাকে জানানোর প্রয়োজনই মনে করেনি। এক জানতো ওই কেয়ারটেকার দিদি, ব্যাস। জানলে হয়তো আরো বেশি অবস্টাকলস ক্রিয়েট করতে। হ্যাঁ, করতেই দিত না, তুই পাগল হচ্ছিস, বাড়ির মধ্যে পাগলামো করছিস, হ্যাঁ না তা না। কিন্তু ঠাকুরের কৃপায় বলতে গেলে প্রত্যেক বছরই, এই তো নীল ষষ্ঠী গেল, শিবরাত্রি গেল, ও বড় কাছারিতেই ছিল। মানে এখন তুমি যদি ওকে দেখো, নাস্তিক থেকে আস্তিক হয়েছে। এক্স্যাক্টলি, মানে প্রত্যেকে আজকে যারা সত্যিকারের আধ্যাত্মিক বা সত্যিকারের আস্তিক, তারা একটা সময় নাস্তিকই ছিল। ঠিক আছে, আমি একটা জিনিস খুব মানি, জানো তো সায়নী, সেটা হচ্ছে ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাস তখনই আসবে যখন তোমার জীবনে যন্ত্রণা আসবে। তুমি যদি খুব ইজি একটা লাইফ লিড করো, তখন তোমার নাস্তিকতাটাই খুব অ্যাকিউরেট মনে হবে। বাট যেদিন তোমার জীবনে যন্ত্রণা আসবে, সেটা যে কোনো মাধ্যমে হোক না কেন, তার সাথে সাথে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস সবকিছু আসবে। ও মনে করতো, মানে আসলে যারা অনেকেরা আছে না, মনে করে কি ও আমার কাছে হাতের টাকা আছে তো আমি পুরো দুনিয়াটাকে আমি কিনে নিতে পারি, সেটা হয় না। ভগবান যে কখন কি তোমাকে দেখিয়ে দেবে, ইউ ডোন্ট নো। সে পুরো ইউনিভার্স ক্রিয়েট করেছে 100 বার, আর ইউ আর আ পার্ট অফ দ্য ইউনিভার্স। হি ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। 100 বার। সেজন্য আমি মনে করি এই যে থাকে না, এই যে পশু পাখি হত্যা, এই হত্যা কত কিছুই তো চলছে। আমি মনে করি এই যে হত্যা করছো, উই অল আর পার্ট অফ দিস ইউনিভার্স। যেরকম আমাকে ক্রিয়েট করেছে, তেমনি পশু পাখি, কুকুর বিড়াল, হাতি ঘোড়া সবাইকে ক্রিয়েট করেছে। আজকে জীবজগতে প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার, প্রত্যেকটা প্রাণীর সার্ভাইভ করার অধিকার রয়েছে, কারণ এই জীব বৈচিত্র্যের মধ্যে কোনো প্রাণীকে বাদ দিয়েই আমরা জীবজগৎকে ভাবতে পারি না। তাহলে এই পৃথিবীর কোনো ভারসাম্য থাকবে না, পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। মানুষ, সত্যি কথা বলতে গেলে আমরা মানুষ কাদের বলি, মান আর হুঁশ যাদের আছে তাদেরকে আমরা মানুষ বলি, বাট আজকের দিনে কি সত্যিই তাই? একদমই তো নয়, একদমই না। ঠিক আছে, একদমই না। অবলা প্রাণীদের উপর অত্যাচার, মেয়েদের উপর অত্যাচার, ছেলেদের উপরেও অত্যাচার। শুধু আমি কখনো বলবো না যে মেয়েদের উপর অত্যাচার হয়, না, ছেলেদের উপরে হয়, সেটা হয়তো প্রকাশ আসে না। একদমই তাই। তার কারণ ওই যে ছেলেরা বলতে পারে না, ছেলে, তুমি ছেলে, এক্স্যাক্টলি, ছেলেদেরকে ট্যাগ দিয়ে দেওয়া হবে যে তুই মেয়েদের মতো কেন কাঁদছিস। আরে বাবা, কান্নাটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, ফিলিংস তো সবার জন্য এক। তারও কষ্ট হবে, তারও ব্যথা হবে, তারও যন্ত্রণা হবে। একদম। ছেলেরা প্রকাশ করতে পারে না, কিন্তু ছেলেদের উপরেও তো হচ্ছে ফিজিক্যাল টর্চার, কি হচ্ছে না, হচ্ছে তো। আজকে মানে অনেক কিছু ব্যাপার রয়েছে। দেখো, আমরা সত্যি কথা বলতে গেলে তো এই সব টপিকের উপর হয়তো একটা পডকাস্ট চলে আসবে, কিন্তু মানে আমাদের চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে একটা কথা রয়েছে। আমরা চেষ্টা করি নিজেদের মতন করে যে আমরা যতটুকু চেঞ্জ করতে পারি, আমরা আমাদের চারপাশটুকু তো ঠিক করতে পারি। জানি আমাদের একার কথায় পুরো দেশ বদলে যাবে না, পুরো সোসাইটি বদলে যাবে না, বাট আমরা যদি একজন থেকে শুরু করি, ঠিক আছে, তাহলে হয়তো সেটা একদিন সবার মধ্যে। এবার সত্যি কথা বলতে পজিটিভ আর নেগেটিভকে মিলিয়েই হয়তো এই পৃথিবী চলবে, সব কিছু চলবে। কিন্তু যেই হিংস্র ব্যাপারটা আজকে মানুষের মধ্যে জেগে উঠেছে, অবলা প্রাণীদের ওপর অত্যাচার বলো, বা যেখানে নরম মাটি সেখানেই কোপাতে হবে, সেটাই আমাকে কেড়ে নিতে হবে, ঠিক আছে, আমাকে অন্যের অধিকার ছিনিয়ে নিতে হবে, পয়সার জোর আছে বলে আমায় অন্যের চাকরি খেয়ে নিতে হবে, ঠিক আছে, পয়সার জোর আছে বলে আমি হসপিটালের বেডটা একজন মুমূর্ষু রোগীর আগে গিয়ে নিয়ে নেবো, ঠিক আছে।
তো সব কিছুই কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা ক্ষমতার প্রহসন হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? সেটা মানে তুমি যদি দেখো যে আমি কি বলবো, উঁচু স্তরে যারা রয়েছে, সমাজের উঁচু স্তরে যারা রয়েছে, সেটা কোটিপতি মানুষরা হতে পারে, সেটা রাজনৈতিক মানুষরা হতে পারে, সেটা প্রভাবশালী মানুষরা হতে পারে, তারাই তো কোথাও না কোথাও গিয়ে এই ইকোসিস্টেমটাকে নষ্ট করে ফেলছে, করছেই তো, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে শুধু তাদেরকে দোষ দিলেও হবে না, তার কারণ আমরা তাদেরকে সেগুলো করে দেওয়ার সুযোগ করে দিচ্ছি। কারণ আমরা যদি অ্যাজ আ হিউম্যান বিইং আমাদের নিজস্ব দায়িত্ব, নিজস্ব কর্তব্যগুলো ঠিকঠাকভাবে ঠিক পালন জায়গায় করি, ঠিক পালন করি, প্রোটেস্ট তাহলে করি। ডেফিনেটলি প্রোটেস্ট, দেখো সত্যি কথা বলতে আজকে একটা দুর্ঘটনার পর আমি মোমবাতি হাতে নিয়ে প্রোটেস্ট না, না, ওটা মিছিলে হেঁটে গেলাম, দ্যাট ইজ নট প্রোটেস্ট। একদমই না। দ্য থিং ইজ কি, এই যে আজকে সাপোজ তোমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, সেই ঘটনাটার ক্ষেত্রে যদি তুমি দেখো, ও তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি, তো ওর নিজস্ব যদি আমি পয়েন্ট অফ ভিউতে দেখি, তাহলে ওর যেমন উচিত হয়নি, এবার ও একটা সাহারা নিয়ে বাঁচতে চেয়েছে বলে ও একটা ভুল ডিসিশন নিয়েছে। তো সেম গোজ ফর এভরিওয়ান, মানে আমরা কিন্তু কেউই তো নিজের খারাপ চায় না, সবাই নিজের ভালো চায়, বাট সেই ভালোটা চাইতে গিয়ে অনেক সময় মানুষ কি করে ফেলছে, যে একটা ভুল পথ ধরে ফেলছে, একটা ভুল রাস্তা ধরে ফেলছে, ঠিক আছে? যখন আমি কলেজে পড়তাম, ঠিক আছে, দেখো আমি ইঞ্জিনিয়ারিং এর আগেও আমি একটা কলেজে পড়েছিলাম, জাস্ট শুধুমাত্র কলেজে যাওয়া আসার অভ্যেসটাকে রাখার জন্য, কারণ আমি জয়েন্ট মিস করে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আমি মিস করে গেছিলাম, তো যাতে ওই বছরটা নষ্ট না হয় তার জন্য আমি একটা কলেজে গেছিলাম। তো ওখানে গিয়েও আমি একটা জিনিস দেখেছিলাম যে কি কি ধরনের প্রহসন চলছে। তো এগুলো এই নয় যে কেউ রাজনৈতিক নেতা হয়ে যাচ্ছে বা কেউ প্রভাবশালী হয়ে যাচ্ছে বলে তার মধ্যে কারাপশন আসছে। কারাপশন মানুষের মধ্যে ছোটবেলা থেকে থাকে, ঠিক আছে? যার মধ্যে একটা ছোট উদাহরণ হচ্ছে, আমরা স্কুলে থাকতে থাকতেও এরকম দেখেছি যে একটা ছেলে থাকবে, একটা দুটো ছেলে থাকবে যে সবার টিফিন বক্স থেকে কেড়ে কেড়ে খাবার খায়, বাট নিজের টিফিন বক্সটা কিন্তু সে লুকিয়ে গিয়ে আড়ালে আবডালে খাচ্ছে। তো এই যে পলিটিক্স, অনেকে বলে আমি রাজনীতি বুঝি না, আমি পলিটিক্স বুঝি না। একটা জিনিস দেখবে, বিভিন্ন কর্পোরেট সেক্টরে কোনো একটা ছেলে যদি কোনো কারণে বা কোনো একটা মেয়ে যদি কোনো কারণে লেট অফিসে পৌঁছচ্ছে, কোনো একজন এমপ্লয়ি নিশ্চয়ই থাকবে যে গিয়ে কিন্তু ম্যানেজার এবং বসের কানে বলবে ও কিন্তু রেগুলার বেসিসে একটু লেট করে আসছে, একটু কিন্তু দেখবেন, সালা তুমি ওখানেই তো পলিটিক্স করছো। পলিটিক্স আমরা সবাই বুঝি, আর আমরা পলিটিক্সটা ছোটবেলা থেকে করি, নোংরামিটা আমরা ছোটবেলা থেকে করি, অবশ্যই, ঠিক আছে? তাই ওই বললাম না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা যদি বাড়ি থেকে জিনিসগুলোকে ঠিকভাবে শিখি আর ঠিক করে চলার চেষ্টা করি, তাহলে হয়তো একদিন আমাদের পরিবেশ, আমাদের পৃথিবী আবার সুন্দর হয়ে উঠবে। নিশ্চয়ই। এই যে দেখো, মানে এটা বলতেও খারাপ লাগে, রিসেন্টলি নিউজটা তুমিও জানবে, সবাই জানে, বাংলাদেশে যেটা হয়েছে, একটা ডগিকে পুকুর পাড়ে হাত বেঁধে রেখে কুমিরকে, অথচ আশেপাশের লোকেরা এই ব্লগ করছি, এই যে আসছে কুমির আসছে, এটা কি, হোয়াট ইজ দ্যাট? মানে আরে কেউ তো গিয়ে বাঁচাতো, কেউ যদি একটা বোতলও ছুঁড়ে মারতো তাহলেও কুমিরটা ভয় পেয়ে চলে যেত, কেউ বাঁচাতে যায়। এটা বলছো বাংলাদেশে, মানে নিজের চোখেই তো দেখেছো সোশ্যাল মিডিয়াতে, একটা মানুষকে জলজ্যান্ত গাছে ঝুলিয়ে দিয়েছে, তারপরে তো ওদের কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট। এবার আমি এটাও বলতে পারি না যে সব মানুষই খারাপ, ঠিক আছে, কিন্তু কেউ তো প্রোটেস্ট করেনি, কেউ তো প্রোটেস্ট করছে না, অন্যায় দেখা, অন্যায় সহ্য করাটাও একটা ক্রাইম। ওই সময় কুকুরটার চোখের দিকে তাকিয়েছিলে, মানে কি বিভৎসকর লাগছিল, করুণ দৃষ্টে তাকিয়ে আছে, মনে করছে এ হয়তো আসবে, এসে হয়তো আমার বাঁধনটা খুলে দেবে। আমি সত্যি কথা বলছি, তুমি বিশ্বাস করো, একটা ভিডিও এলে তো তার ক্যাপশনটাও আসে, ঠিক আছে? আমি না ভিডিওটা দেখতে পারিনি পুরোটা, অবশ্যই, মানে আমি যখনই দেখেছি যে কুকুরটা উঠতে পারছে না আর কুমিরটা এগিয়ে আসছে, আমি ভেবেছি হয়তো যে কুকুরটা অসুস্থ, ও উঠতে পারছে না, কুমিরটা এগিয়ে আসছে, ওকে কামড়েছে, আমি এটা বুঝতে পেরেছি। তো ওটা ভেবেই আমি স্ক্রল করে বেরিয়ে গেছি, আমি কিন্তু মানে কি বলবো, কনটেক্সটটাই বুঝিনি। আমি প্রথমে কনটেক্সটটাই বুঝিনি, আমি কেউ হয়তো একটা ভিডিও করেছে, বাট পরে যখন বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে আমি জিনিসটা জানতে পারলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে, আমি সত্যি কথা বলছি, ওখানে যে কটা মানুষ ছিল না, আমি তাদের জন্য শুধুমাত্র নরক যন্ত্রণা কামনা করেছি। একটা কারো ভালো হবে না, আমি তাদের জন্য, আমাদের কোনো অধিকার নেই কোনো মানুষের খারাপ চাওয়ার, বা আমরা চাইতে পারি না, বাট পার্টিকুলার ওখানে যে কজন মানুষ, তাদেরকে তো আমি চিনি না, তারা আমাদের দেশের বর্ডারের ওই পারে থাকেন। তো আমি সত্যি কথা বলছি, বাই হার্ট আমি ভগবানের কাছে ওই পার্টিকুলার ওখানে যে কজন মানুষ হাতে ফোন নিয়ে দাঁড়িয়েছিল, আমি প্রত্যেকের নরক যন্ত্রণা প্রে করেছি, যাতে অ্যাটলিস্ট তারা ওরকম, মানে একটা সময় আসবে যারা বাঁচার জন্য ওরম ভাবেই কাতরাবে, কিন্তু ওদেরকে বাঁচানোর জন্য কোনো মানুষ থাকবে না, আর ওদের মরার সময়ও ওরম ভাবেই ভিডিও করা হবে। হ্যাঁ, আমি এটা চাই, এরকম হোক। ইভেন বিলিভ মি, যখন কন্টেন্টটা এসছে, আমি না লিখছি কি, ও তার কুকুরটা কি বেঁচে গেছে, কুকুরটাকে কি বাঁচানো হয়েছে, কেউ নিশ্চয়ই বাঁচিয়েছে না, আমরা ওটা এক্সপেক্ট
হ্যাঁ পারি, আমরা তো but মানে আমি অবাক হয়ে গেলাম, কুকুরটা যেভাবে তাকিয়েছিল, আমি যদি ছবিটা দেখেছি, আরে ও মনে করছে এই তো লোকটা এসে মনে হয় আমাকে ছাড়াবে, চলুন বাঁচাবে। আমি মনে করি এইসব মনে হয় বাংলাদেশেই হয়, না হতে পারে। আমি এটা কোনো দেশকে ওরকম আইডেন্টিফাই মানে করবো না, যা কারণ হচ্ছে দেখো, একটা মানুষকে ওইভাবে মারলো, কোনো প্রোটেস্ট হলো না, ঠিক আছে? তুমি শুধু বাংলাদেশ বলছো, তো আমি তোমাকে একটা ছোট্ট কথা বলছি। আমি এবং আমার ওয়াইফ হ্যাঁ দুজনে প্রত্যেক রাত্রেবেলায় এলাকার সমস্ত কুকুরদেরকে খাওয়াতে বেরোই। এই খাওয়াতে বেরোনো নিয়ে, এবং আমার মা যত রকমের তোমার হচ্ছে কি বলবো বলো বা বিড়াল আছে বা অ্যাক্সিডেন্টাল হোক, তুমি তো দেখলে আমার বাড়িতে হ্যাঁ, এসে, হ্যাঁ। in fact যারা আসে তারা খুবই ভালো সবাই জানে, লেগেছে, খুবই ঠিক ভালো আছে? লেগেছে। প্রায় 13-14টার মতন বেড়াল আছে, আর প্রত্যেকটা বেড়াল কিন্তু রেস্কিউড বেড়াল, ঠিক আচ্ছা আছে? আচ্ছা মানে সবাইকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এইগুলো করা হয় বলে আমাদেরকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে, আমাদেরকে অনেক অশান্তি ঝেলতে হয়েছে, পুলিশ কেস পর্যন্ত হয়েছে। ইনফ্যাক্ট আমি রীতিমতন আমি মানবাধিকার কমিশনেও গিয়ে আচ্ছা এইসব knock পোহাতে করেছেন। হয়েছে, একদম মানে করেছি। আর আমি হেল্পও পেয়েছি, ঠিক আছে? আমি প্রশাসনের থেকেও হেল্প পেয়েছি, মিথ্যা কথা বলবো না। বাট এরকম মানুষজন প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হ্যাঁ রয়েছে। আছে তো। শুধু আমি এটা আইডেন্টিফাই করতে পারবো না যে শুধু বাংলাদেশে না না রয়েছে, না না, ঠিক আছে? হ্যাঁ, হয়তো সংখ্যায় বেশি রয়েছে, সংখ্যায় বেশি। ঠিক আছে? না হলে এতজনের মধ্যে কেউ একজনও এগিয়ে এলো না, ওটার এতজনের মধ্যে কেউ পরিপ্রেক্ষিতেই আমি একজনও বলেছি, এগিয়ে এলো না। কেউ তো বাট এগিয়ে আসতো। এখানেও সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কিছু না কিছু ফেস করতে হয় এই কুকুর বেড়ালদেরকে ইয়ে করার জন্য, ঠিক আছে? এবার অনেকে রেড়ে করে আসবে যে তাহলে চিকেন মাটন খাও কেন? ভাই, ছোটবেলা থেকে একটা খাবারের ইকোসিস্টেমের মধ্যে আমরা বড় হয়েছি, ঠিক আছে? তো নাগাল্যান্ডের মানুষ কুকুর খায়, হ্যাঁ, কুকুর ঠিক খায়, আছে? right. সেটা তাদের ন্যাচারাল এবিলিটির মধ্যে পড়ে। বাট কুকুরকে, ঠিক আছে, যদি তুমি মহাভারত মানো, শাস্ত্র মানো, তুমি যদি মহাভারত পড়ে থাকো, ওখানে ঠিক আছে, কুকুরেরই কুকুরই নাম একমাত্র প্রাণী যে যুধিষ্ঠিরের সাথে স্বর্গে গেছিল, স্বর্গে গেছিল। ঠিক আছে, শুধুমাত্র তার প্রভুভক্ততার জন্য এবং একদম। তার অনেস্টির জন্য। তাই এখন কথা উঠলে অনেক রকম কথা অনেক উঠে রকম আসবে, কথা ওঠে। আর সত্যি কথা বলতে গেলে আমি তুমি একা মানুষকে বদলাতে পারবো না। আমাদের মতন চিন্তা ভাবনা আস্তে আস্তে আরো মানুষের মধ্যে আসতে হবে। আমার মনে হয় সময়ের সাথে সাথে সেটা হয়তো হবে। ইয়াং জেনারেশন, তুমি যদি একটা জিনিস দেখো, নতুন জেনারেশন যারা এগিয়ে আসছে, অনেকে জেনজিকে, ঠিক আছে, অনেক খারাপভাবে পয়েন্ট আউট করতে হতে পারে, তাদের হয়তো পেশেন্স নেই, তাদের হয়তো ধৈর্য কম। বাট এরকম অনেক বিষয় আমি দেখেছি, জেনজিরা অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি এগিয়ে রয়েছে মানসিকতার দিক থেকে, ঠিক আছে, যেটা আগেকার মানুষদের মধ্যে কিন্তু ছিল না, ঠিক আছে? এখন জেনজিদের যে জেনারেশনটা, এরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, এরা কিন্তু অনেক বেশি, আমি তোমাকে কি বলবো, মানে অন্যের প্রতি সহানুভূতিশীল, ঠিক আছে? আর এরা কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে বিলং করে, সমাজ কি ভাববে, সমাজ কি বলবে, এইসবে বিলং না করে না না। না, একদমই না, ওকে, একদমই না। তো যাই হোক, সায়নী, ভীষণ ভালো লাগলো আজকে তোমার সাথে আড্ডা দিয়ে। ভৌতিক ঘটনা, মানে এই ঘটনাটা যে কি শুনলাম আমি, সিরিয়াসলি তুমি বলছিলে আর আমার মেয়েটার মুখটা মনে পড়ছিল খালি, ঠিক আছে? কারণ ঘটনায় বসার আগেই তুমি আমায় ওর ছবি দেখিয়েছো। তো ওর সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আর সেখান থেকে সে কোপ আপ করে বেরিয়ে এসে যে নিজের লাইফে মুভ অন করে আবার নিজের লাইফটাকে এত স্মুথলি এগিয়ে নিয়ে যাচ্ছে, উইদাউট হার প্যারেন্টস প্যারেন্টস হেল্প। সাপোর্ট, কারেক্ট। তো কুডোস টু হার, ঠিক আছে? মানে আমার তরফ থেকে জানাবে যে হ্যাটস অফ, মানে সত্যি আমি ওর সাহসকে রেসপেক্ট করি। ওকে, তো আজকের এই আড্ডাটা তোমার কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লাগলো। মানে প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো, আমি এটা মনে করি সব জিনিস সবার সাথে শেয়ার করা যায় না, কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে হ্যাঁ আমি এটা মনে করতে পারি যে হ্যাঁ এখানে যে শেয়ার করছি, তো এটা আমার মানুষ যার সামনে আমি শেয়ার করছি তারও সেই শোনার ধৈর্যটা থাকা চাই, এবং সে কিভাবে নেবে সেটাও একটা ব্যাপার। কারণ সব কিছু সব মানুষ সব জিনিস নিতে পারে না, ঠিক আছে? সব কিছু সবার জন্য হয় না। তো আমি এটা ঠিকই করে রেখেছিলাম যে ঘটনা যদি আমি শেয়ার করতে হয় তোমার গল্পওয়ালা অরিত্রর সামনেই গিয়েই করব। তো আমি খুবই হ্যাপি এটা বলে। এবং আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম তোমার ঘটনা শোনার জন্য, কারণ ফার্স্ট ডে যেদিন তুমি আমার সাথে যোগাযোগ করেছিলে তখন আমাদের শ্যুটটা ক্যান্সেল হয়েছিল, যেহেতু আমি আউট অফ কলকাতা হয়ে গেছিলাম আমার বন্ধুর বিয়ে ছিল। হ্যাঁ রাইট। তো তারপর অনেকগুলো দিন অপেক্ষা করেছি, ফাইনালি আজকে হলো। আমারও ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি, আবার পরের এপিসোডে দেখা হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। Golpawala, the real paranormal experience.
তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।